আচ্ছা, আমরা তাহলে গত ক্লাস থেকে কন্টিনিউ করে আজকে হচ্ছে গুণগত রসায়ন লেকচার কত 3। ঠিক আছে, তা আমরা গত ক্লাসে কিছু ফর্মুলা করছিলাম, ফর্মুলাগুলো একটু রিভিউ করি। রিভিউ করলে আমাদের সুবিধা হবে। রিভিউ করলে হচ্ছে আমরা, কারণ আজকে থেকে হচ্ছে অনেকগুলো অঙ্ক ধরা শুরু করব। ঠিক আছে, কয়টা অঙ্ক করতে পারি জানি না, তবে আজকে আরো কিছু ফর্মুলা শিখতে হবে। আজকের ফর্মুলাগুলো সহ আর গত লেকচারের ফর্মুলাগুলো সহ আমরা হচ্ছে ম্যাথ করা শুরু করবো। তো আমাদের আগে কিছু ফর্মুলা জানতে হবে। প্রথমে গত ক্লাসে কি ফর্মুলা শিখছি এগুলো একটু রিভিউ করি। ঠিক আছে, ফর্মুলা রিভিউ। আর ফর্মুলা রিভিউটা দেখতে হবে তোদের, একটু অংশ দেখতে হবে, টেনে দেখিস না। কারণ কিছু জিনিস বলবো হয়তো যেগুলো গত ক্লাসে বলা হয়নি, তো তার থেকে ভালো ফর্মুলা রিভিউ ব্যাপারটাও দেখ। ফর্মুলা রিভিউ, আচ্ছা, ফর্মুলা রিভিউ কি? ফর্মুলা রিভিউ হচ্ছে মানে গত ক্লাসে ফর্মুলা গুলো রিভিউ করবো। আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখছিলাম যে শক্তি ডেলি, শক্তির পার্থক্য ডেলি ইজ ইকুয়াল ইএইচ মাইনাস ইএল, তাই না? ইএইচ মাইনাস ইএল। ইভেন গত ক্লাসে এটাও বলছিলাম যে যদি শক্তি নিয়ে ম্যাথ আসে, রিটেনে কোনো ম্যাথ আসে, তাহলে আমরা সূত্র ইএইচ মাইনাস ইএল ই বসাবো। আমরা কখনো ইএল মাইনাস ইএইচ বসাবো চিন্তাও করবো না। আমরা ইএল মাইনাস ইএইচ এর কথা কখন চিন্তা করবো? যখন হচ্ছে কি আমাদেরকে এমসিকিউতে বলছে কি নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে গেছে, কিংবা উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে ফিরে আসছে। হ্যাঁ, উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে ফিরে আসলে কি হয়? শক্তি বিকিরণ হয় না? বিকিরণ সমীকরণ কি? ইএল মাইনাস ইএস। তখন হচ্ছে কি সমীকরণ লিখতে বলছে এমসিকিউতে। তাহলে এমসিকিউতে যে অপশনটা সমীকরণ সঠিক হবে ইএল মাইনাস ইএস। কখন ইএল মাইনাস ইএস হবে, কখন ইএস মাইনাস ইএল হবে, এগুলো আমি কালকে বুঝাইছি। কিন্তু যখন রিটেনে ম্যাথ আসবে, রিটেনে ম্যাথ আসার সময় আমাদেরকে মাথায় এটা রাখতে হবে না যে যে ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে নাকি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেছে। ঠিক আছে, আমরা যেটাই হোক, ইলেকট্রন যেখানে যায়, যেখান থেকে যেখানে যাক, আমরা সবসময় ইএস মানে সিএল বসাবো। ঠিক আছে, ইভেন এটা সমান আমরা কি জানছিলাম যে ই এর আরেকটা সমীকরণ হচ্ছে শক্তির আরেকটা সমীকরণ হচ্ছে ই ইজ ইকুয়াল এইচ এফ। এইচ এফটা কি ছিল? এইচ এফটা হচ্ছে, আমি যদি শর্টকাটে বলি একদম সুন্দর করে, একটা ইলেকট্রন আঁকি আমি। ওই সার্কেল কই গেল? এই যে একটা ইলেকট্রন আঁকি আমি, দ্বারা একটু বড় করে, ওকে। একটা ইলেকট্রনের দুইটা শক্তি স্তর, কথার কথা। তো মাঝখানে কি থাকে? মাঝখানে আমরা বলছিলাম যে মাঝখানে নিউক্লিয়াস থাকবে। এখানে নিউক্লিয়াস থাকবে, এখানে নিউক্লিয়াস আছে, ভালো কথা। আর ইলেকট্রনটা ধর কোনো কারণে এখানে আছে, প্রথম শক্তি স্তরে আছে, এটা দ্বিতীয় শক্তি স্তর। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি বলছিলাম যে যদি ইলেকট্রন স্থান পরিবর্তন করে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, ধরলাম এখান থেকে এখানে গেল, ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, তখন কি হয়? তখন হচ্ছে যে এই দাগটা এমন হচ্ছে কিনা আমি জানি না, ওকে। যখন এখান থেকে এখানে গেছে, তখন কি হয়? তখন একটা মানে ইলেকট্রন যখন স্থান চেঞ্জ করে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, এটা হইতে পারে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। আমরা এই যে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে কেন? আমরা গত ক্লাসে এটাও বলছিলাম যে কক্ষপথ সংখ্যা বাড়লে শক্তি স্তরের শক্তিও বাড়ে। তো এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। ঠিক আছে, বা এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথের থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, দ্বিতীয় কক্ষপথ থেকে আবার তৃতীয় কক্ষপথের শক্তি বেশি। হ্যাঁ, আর একটা কক্ষপথের মধ্যে কতটুক শক্তি থাকে, এটা দিয়ে তো আমরা ইএইচ মানে সিএল দিয়ে এভাবে আমরা বের করতে পারি। নতুবা আরেকটা সমীকরণ আছে ইজ ইকুয়াল এইচ এফ। এইচ এফ দিয়ে কিভাবে পারে? যখন ইলেকট্রনটা এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায়, তখন আমি কি বলছিলাম যে একটা শক্তি বিকিরিত হয়, একটা শক্তি বিকিরিত হয়। এই যে একটা শক্তি বিকিরিত হয়েছে বা শক্তি শোষণ হয়েছে, শক্তি শোষণ হোক আর বিকিরিত হোক, এই ক্ষেত্রে শক্তি শোষণের ঘটনা ঘটছে। শক্তি শোষণের ঘটনা কেন ঘটছে? কারণ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেছে, তার মানে ওর আরো শক্তি শোষণ করা লাগছে এখানে যাইতে। আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে ওর শক্তি বিকিরণ করা লাগতো, মানে কিছু শক্তি ছেড়ে দেওয়া লাগতো। তো শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাক, আর শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসো, এরকম একটা তরঙ্গ সৃষ্টি হবে, এরকম একটা তরঙ্গ দেখা যাবে। হ্যাঁ, এটাকে বলা হয় বিকিরণ আর কি, বিকিরণ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তাহলে এইচএফ কি? দেখ, এই জিনিসটা একটা তরঙ্গ না? তরঙ্গ না? তো তরঙ্গের কি একটা কম্পাঙ্ক থাকে, তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এই যে এফ যেটা বলতেছি, এই যে যে তরঙ্গটা ছাড়ছে, এই তরঙ্গটার কম্পাঙ্ক, এটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এফ, মানে এফ কম্পাঙ্ক বিশিষ্ট একটা তরঙ্গ ছাড়ে। এখন এফ এর মান নানান সময় নানান রকম, এগুলো ম্যাথ করলে আমরা বুঝবো। তো এই কম্পাঙ্কটার হচ্ছে কি? কম্পাঙ্ক হচ্ছে এফ।
বুঝেছি? এই তরঙ্গটার কম্পাঙ্ক হচ্ছে f। আশা করি বুঝাতে পারছি আমি, মার্ক করে দিলাম। আর h কি? h হচ্ছে যে প্লাঙ্কের ধ্রুবক, এগুলো নিয়ে আমরা আসবো। প্লাঙ্কের ধ্রুবকের কয়েকটা মান, একটা নির্দিষ্ট মান আছে, একটা ধ্রুবক মান। তো এখন একটা জিনিস খেয়াল কর, এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রনটা প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেছে। তো দ্বিতীয় শক্তি স্তরে যাওয়ার সময় একটা নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ যাচ্ছে, কিন্তু প্রথম শক্তি স্তর থেকে যদি তৃতীয় কোনো শক্তি স্তরে যেতে বা চতুর্থ শক্তি স্তরে যেত, তখন যে তরঙ্গটা ছাড়তো তখন অন্যরকম একটা তরঙ্গ দেখাইতো, মানে এই তরঙ্গ আর ওই তরঙ্গ সেম হইতো না। তো তার মানে আমরা এফ এর মান নির্ভর করতেছে কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে যাচ্ছে এটার উপর। বুঝতে পারছি আশা করি। তো আমরা আপাতত ফর্মুলা দাঁড় করাবো, ফর্মুলা দাঁড় করানোর জন্য হচ্ছে আমাদের কি এগুলো বুঝতে হবে যে কোনটা দ্বারা কি নির্দেশ করতেছে। তো এটা বুঝতে পারলে তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাব। তো আমি আগেই বলি যে ফর্মুলাগুলো কিভাবে আসে এটা কখনো লাগে না, হ্যাঁ পরীক্ষায় আসে না, এগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য আসে। তো একেবারে অ্যাডমিশনের জন্য পড়ে ফেললে আমাদের সুবিধা, ঠিক আছে, কারণ অ্যাডমিশনের জন্য আবার নতুন করে পড়ার দরকার নেই। ওকে, তাহলে মোটামুটি বুঝাইলাম। আচ্ছা, এই সূত্রটা ই ই এইচ মাইনাস ইএলটা এটা কখন বসাবো? যখন হচ্ছে রিটেনে আসবে, রিটেনে আসলে যাই আসুক, ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাক আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসুক, যেটাই হোক আমাদের সূত্র ইএইচ মাইনাস ইএল। এগুলো গত ক্লাসে বুঝেছি, যেখানে এইচ বলতে কি বোঝায়, এইচ বলতে বোঝায় হাই। এইচ বলতে কি বোঝায়, এইচ বলতে বুঝাই তো হাই, হ্যাঁ। আর লো বলতে কি বোঝায়, তো লো, হ্যাঁ, লো। ওকে, চিত্রে চিত্রে আমি যে চিত্র রাখছি এখানে আমি যদি একটু পরিচয়টা দিয়ে দিই তাহলে আর সুবিধা হবে। এখানে ইএইচ অবশ্যই এটা, সরি ইএইচ বলতেছি, ইএল অবশ্যই এটা, ইএল অবশ্যই এটা। কেন? কারণ ইএল অবশ্যই এটা, কারণ হচ্ছে যে এটা নিম্ন শক্তি স্তর, নিম্ন মানে লো। আর ২ নম্বর কক্ষপথটা, এটা ১ নম্বর কক্ষপথ, ১ নম্বর থেকে ২ নম্বর কক্ষপথের শক্তি বেশি থাকে না। তাহলে এই চিত্র অনুযায়ী ইএইচ হচ্ছে যে ২ নম্বর কক্ষপথটা, ঠিক আছে? তার মানে ইএস দ্বারা কি বোঝাচ্ছে, ২ নম্বর কক্ষপথের শক্তি, আর ইলো দ্বারা কি বোঝাচ্ছে ১ নম্বর কক্ষপথের শক্তি কত এটা, ঠিক আছে? আমি জাস্ট এই চিত্র অনুসারে বর্ণনা করছি। ওকে, আমরা গত ক্লাসে এটাও জানছি, যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তাহলে কি হয়, তাহলে শক্তির বিকিরণ ঘটে। তাহলে কি হয়, শক্তির বিকিরণ ঘটে। আর যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন কি হয়, তখন শক্তির শোষণ ঘটে, শোষণ ঘটে। ওকে, তারপর গত ক্লাসে আর কি কি রিভিউ করছিলাম গত ক্লাসে, যে আমরা কিছু ফর্মুলা দাঁড় করাইছিলাম যে একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের ব্যাগ কত হইতে পারে, ঠিক আছে? তো ভিএন ইজ ইকুয়াল, ভিএন মানে কি, এন মানে হচ্ছে যে নাম্বার কক্ষপথ নিয়ে আমরা হিসাব করতেছি। এখন আমরা তো জানি না আমরা ১ নাম্বার কক্ষপথ নিয়ে হিসাব করতেছি না ২ নাম্বার কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ হিসাব করতেছি, হিসাব করতেছি, কারণ এক কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ তো এক রকম হবে, ঠিক আছে? যদি আমরা ১ নাম্বার কক্ষপথ নিয়ে হিসাব করি তাহলে ভি1 নিয়ে হিসাব করতেছি, হ্যাঁ, মানে ১ নাম্বার কক্ষপথের হিসাব। আর ২ নাম্বার কক্ষপথ নিয়ে হিসাব করলে ভি2 নিয়ে হিসাব করতেছি, এরকম আর কি। এন মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা, এন মানে কি কক্ষপথ সংখ্যা। তাহলে আমরা কি সূত্রটা কি দাঁড় করেছিলাম, সূত্রটা দাঁড় করেছিলাম যে ই রুট জ্যাট, জ্যাটটা কি এগুলো গত ক্লাসে বুঝেছি আমি, ই রুট জ্যাট রুট ওভার 4 পাই এপসিলন নট এম আর এন, রুট পাই রুট 4 পাই এপসিলন নট এম আর এন। আর এনটা কি ছিল, যে নাম্বার কক্ষপথ নিয়ে হিসাব করতেছি, ধর আমি ৩ নাম্বার কক্ষপথের ইলেকট্রন যেগুলো আছে এগুলো ব্যাক নির্ণয় করতে চাচ্ছি, তাহলে ভি3 ইজ ইকুয়াল হবে ই রুট জ্যাট ডিভাইড বাই রুট ওভার 4 পাই এপসিলন নট এম আর এন। আর এন মানে কি, ওই ৩ নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে? ৩ নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, তারপর হচ্ছে কি, আর ঝ্যাট বলতে কি বুঝাইতো, রেড ঝ্যাট বলতে বুঝাইতো, কারণ এই সূত্রগুলো অনলি ১ ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে খাটাই, ঠিক আছে? সেই জন্য আমরা তো এখন ১ ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, শুধু যে হাইড্রোজেন হবে এমন না। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কি, লিথিয়াম 2 প্লাসও কিন্তু ১ ইলেকট্রন বিশিষ্ট একটা আয়ন, ঠিক আছে? তারপর হিলিয়াম 1 প্লাস, হিলিয়াম প্লাস, কারণ হিলিয়াম প্লাসের ১ ইলেকট্রন বিশিষ্ট আয়ন কেমনে, হিলিয়ামের হচ্ছে যে ২টা ইলেকট্রন 2টা প্রোটন। তো প্রোটন তার স্থান চেঞ্জ করবে না, প্রোটন যেটা মাঝখানে নিউক্লিয়াসের ভিতর থাকে নিউক্লিয়াসে থাকবে। হ্যাঁ, চেঞ্জ হবে কোনটা, ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হতে পারে। তো হিলিয়ামের ২টা ইলেকট্রন থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, বাকি থাকে কয়টা, আরেকটা ইলেকট্রন। কিন্তু হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, ২ না, কারণ প্রোটন সংখ্যা তো কোনো চেঞ্জ হয় না, ওই চ্যাট দ্বারা বুঝাইতে প্রোটন সংখ্যা, ঠিক আছে? তার মানে হিলিয়ামের ক্ষেত্রে চ্যাট সমান 2 বস্তু, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে চ্যাট সমান 2 বস্তু।
ই দ্বারা কি বোঝায়? ই দ্বারা বোঝায় ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻19 কুলম্ব। ঠিক আছে, এগুলো আমি পরে বলে দিব সবকিছু। ওকে, তাহলে এটা গেল সূত্র। তবে এই সূত্রগুলো আবার শর্টকাট ফর্মুলা বের করছিলাম। শর্টকাট ফর্মুলা কি? শর্টকাট ফর্মুলা হচ্ছে যে 21.78 ইন্টু 10⁵ ইন্টু 1/n। এটা বসাই দিলেও ভিএন বেরিয়ে যাবে। এন কি? এন হচ্ছে যে 3 নাম্বার কক্ষপথের ব্যাগ বের করতে হচ্ছে ইলেকট্রনের, তাহলে এন সমান 3 বসাবো, তারপর এটা বসাই দিলে অটোমেটিক 3 নাম্বার কক্ষপথেরই ব্যাগ চলে আসবে। ঠিক আছে, তো আচ্ছা এই নাম্বারটা কোত্থেকে আসছে? এটা একটু প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, এই নাম্বারটা কোত্থেকে আসছে? তা তোরা আপাতত মুখস্থ কর, তাও আমি বুঝিয়ে দিচ্ছি এই নাম্বারটা কোত্থেকে আসে। এই নাম্বারটা আসে যে ই এর মান 1.6 × 10⁻90 কুলম্ব। ঠিক আছে, এটা কারণ ইলেকট্রনের চার্জ তো আর চেঞ্জ হবে না, তার মানে চার্জের মানটা একটা ধ্রুবক, এই মান কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, জ্যাটের মান চেঞ্জ হতে পারে, আচ্ছা থাক। তারপর হচ্ছে কি 4 পাই এর মানও তো কখনো চেঞ্জ হবে না, এটা সূত্রের 4 পাই, পাই এর মান তো একটা নির্দিষ্ট, 4 তো 4ই। ঠিক আছে, এপসাইলন নট একটা নির্দিষ্ট ধ্রুবকের মান। হ্যাঁ, তারপর হচ্ছে কি এম এর মান হচ্ছে ইলেকট্রনের ভরের মান, তো ইলেকট্রনের ভরের মানও তো কখনো চেঞ্জ হবে না, ইলেকট্রনের একটা ভরের মান হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। ঠিক আছে, আর আর এনও কখনো চেঞ্জ হবে না, 3 নাম্বার কক্ষপথে আর এন এর মান কি কখনো চেঞ্জ হবে? তো 3 নাম্বার কক্ষপথে ব্যাসার্ধটা কি বড় ছোট হবে কখনো? তার মানে এগুলো সবগুলো ধ্রুবক মান। ঠিক আছে, শুধু এই যে এন যেটা আছে, এন তো ধ্রুবক না। ঠিক আছে, তাহলে এই ধ্রুবক মানগুলাকে যখন আমরা কি বলে দিব, এই ধ্রুবক গুলোর মান যখন বসাই দিব, তো বসাই দিলে এরকম একটা মান আসবে, কারণ এদের সবার মান তো নির্দিষ্ট মানগুলো বসাই দিলে ক্যালকুলেট করলে এই মানটাই আসে। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট এইভাবে লিখে ফেলছি আর কি, এই মানটা দিয়ে। যেহেতু এখানে ছেট আছে, তাহলে রুট ছেটকে তো বাদ দিতে পারবি না, যেহেতু রুট ছেট আছে। হ্যাঁ, তাহলে রুট ছেট হবে। আমি আবার বলি, যদি ম্যাথ প্রশ্নে হাইড্রোজেনের কথা বলা থাকে, তখন চ্যাট আনতে হবে না, চ্যাট না লিখলেও হয়, কারণ হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, তো 1 গুণ করলো কি না গুণ করলে কি, একের সাথে কোনো কিছু গুণ করলে তো ওই মানটাই থাকে, ঠিক না? তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেহেতু 1, প্রশ্নে যদি হাইড্রোজেনের কথা বলা থাকে, তাহলে চ্যাটের কথা আনতে হবে না। ঠিক আছে, চ্যাট না লিখলেও হয়। ওকে, তারপর হচ্ছে কি আমরা আরো সূত্র পাইছি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা যদি এই সূত্রটা ইউজ করি, মানে লং কাট সূত্রটা যদি ইউজ করি, এই যে লং কাট সূত্রটা যদি ইউজ করি, তখন ভি ব্যাগের মান আসবে মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, ms/1 এ আসবে, ব্যাগের মানটা কোন এককে আসবে? ms/1 এককে আসবে, মানে যেটা ব্যাগের এসআই একক, এটাই ব্যাগের এসআই একক। ঠিক আছে, তারপর হচ্ছে কি, আর যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি, আমরা যদি কোনো কারণে এই ফর্মুলাটা ইউজ করি, মানে শর্টকাট ফর্মুলাটা ইউজ করি, শর্টকাট ফর্মুলাটা ইউজ করি, তাইলে আমাদের এককটা কিসে আসবে? একক ms/1 এই আসবে। ঠিক আছে, এটা শুধু ব্যাগের ক্ষেত্রে তাহলে এত ঝামেলা নেই, আমরা যে সূত্রে ইউজ করি না কেন, এককটা ms/1 আসবে, আর ms/1 হচ্ছে যে ব্যাগের এসআই একক। এগুলো আমি পরে একদম সুন্দর করে লিখে দিব, এটা চিন্তা করলে লাভ নেই। আচ্ছা, তারপর হচ্ছে কি বিএন গেল। এখন হচ্ছে আমরা গত ক্লাসে আরো শিখছি আর মানে কোনো এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত। ঠিক আছে, এন মানে কত নাম্বার কক্ষপথ নিয়ে হিসাব করতেছি, এটা আমাদের উপর যেটা প্রশ্নমালা থাকবে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত। এটা সূত্র হচ্ছে n² h² এপসাইলন নট, তারপর হচ্ছে কি পাই এম ই স্কয়ার। আমরা সূত্রটা কি জানছিলাম? পাই এম ই স্কয়ার জেড, পাই এম ই স্কয়ার জেড, পাই এম ই স্কয়ার জেড, পাই এম ই স্কয়ার জেড। ওকে, তাহলে এই ফর্মুলা, এবার এটা শর্টকাট ফর্মুলা কি জানছিলাম? শর্টকাট ফর্মুলা হচ্ছে যে 0.53 ইন্টু m² ইন্টু 1/z, যেহেতু চ্যাটটা নিচে আছে তাহলে 1/z হবে। হ্যাঁ, এই যে চ্যাটটা নিচে আছে না, তার মানে 1/z আকার আছে না, তো 1/z আকারে গুণ হবে। আর 0.53টা কোত্থেকে আসে দেখ, এখানে n এর মান ছাড়া বাকি সবগুলোর মান হচ্ছে নির্দিষ্ট। h এর মান, প্লাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, এপসাইলন নটের একটা নির্দিষ্ট মান আছে, তারপর হচ্ছে পাইয়েরও একটা নির্দিষ্ট মান আছে, এগুলো কখন চেঞ্জ হবে না, এগুলো কনস্ট্যান্ট মান, ধ্রুবক মান। আর m এর মান ইলেকট্রনের ভরে বল, সব ইলেকট্রনের ভর তো সেম। ঠিক আছে, 9.11 × 10⁻31 কেজি, ইলেকট্রনের চার্জও সেম থাকবে। হ্যাঁ, তার মানে এদের সবার মানগুলো যখন বসাই দিব, এই নির্দিষ্ট মানগুলো বসাই দিব, তখন ক্যালকুলেট করে 0.53 আসবে আর কি, এভাবে। আর n² ছিল, n²টা গুণ হয়ে গেছে, আর জ্যাডটা 1/z আকারে ছিল, শেষ। হ্যাঁ, তাহলে বুঝাইতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের হিসাব রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আমরা অঙ্কটা এই এককে মানে এ সূত্র বসাই করাই, এই সূত্র বসাই করি, তাহলে আমাদের একক আসবে মিটারে, একক আসবে কিসে? মিটারে। মিটার মানে কি? দূরত্বের এসআই একক, মানে ব্যাসার্ধের এসআই এককই মিটার।
ঠিক আছে। কিন্তু আমরা যদি কোনো কারণে অঙ্কটা শর্টকাটে করি, শর্টকাটে করার সময় আমাদের যদি খেয়াল না থাকে, ঠিক আছে, শর্টকাটে করলে আমাদের আনসার এককটা আসবে কিসে, আমাদের এককটা আসবে আমাদের এককটা আসবে আমাদের এককটা আসবে আমাদের এককটা আসবে কিসে, মিটারে তো কি বলে, আমাদের এককটা আসবে আংস্ট্রমে। আমাদের এককটা কিসে আসবে, আংস্ট্রমে। আংস্ট্রম সমান কি জানি, আংস্ট্রমে আসলে আমরা জানি 1 আংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার। তো আমাদেরকে কি যদি আমাদের যদি কোনো কারণে বলে যে বের করো, ব্যাসার্ধ বের করো, অমুক নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ বের করো, তো অমুক নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ বের করার সময় আমরা কোনো কারণে এই সূত্রটা বসাই দিছি। এই সূত্রটা বসাই দিলে আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমাদের আনসারটা আসবে আংস্ট্রমে। যদি প্রশ্নে কিছু বলার না থাকে তাহলে আমরা আনসারটা আংস্ট্রমে রেখে দিয়ে আসবো। ঠিক আছে, আমাদের এটা নিয়ে প্যাচ করে লাভ নেই। আনসারটা কিসে রেখে দিয়ে আসো, আংস্ট্রমে রেখে দিয়ে আসো। কিন্তু কোনো কারণে যদি প্রশ্নে এটা বলে দেয় যে মিটার এককে বের করো, কিন্তু আমাদের সূত্র এটা মনে নেই, এটা মনে আছে, তো এটা মনে থাকলে আমাদের অবশ্যই রেজাল্ট আংস্ট্রমে আসলে তখন আংস্ট্রম থেকে আমরা মিটারে কনভার্ট করে নিব রেজাল্টটা। 1 আংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার, এই তারপর কনভার্ট করে নিব। ঠিক আছে, ওকে। আর যদি সূত্র এটা বসাই, প্রথমটা বসাই, এই সূত্র যদি এটা বসাই তাহলে তো অটোমেটিক একক মিটারে আসবে। আর মিটার কিন্তু এসআই একক, আমরা নর্মালি ম্যাথ করার সময় এসআই এককে রেজাল্ট আনি এবং মানগুলো বসাই এসআই এককে। যেমন প্লাঙ্কের ধ্রুবকের মানও এসআই এককে বসাবো, হ্যাঁ, এপসাইলন নটের মানও এসআই এককে বসাবো, তবে ইলেকট্রনের ভরের মানও এসআই এককে বসাবো। ঠিক আছে, ওকে। তাহলে আরও শিখছি আমরা কত ক্লাসে আরো এটা শিখছি যে ইএন সমান কি সমান, ইএন সমান ইএন সমান মানে হচ্ছে কি, অমুক নাম্বার এনতম কক্ষপথের শক্তি স্তরের শক্তি। এটা কি জানতাম, এটা আমরা জানতাম যে এই যে আমরা এটা জানছি যে গতিশক্তি প্লাস ওখানে গতিশক্তি কতটুক, মানে ইলেকট্রনটা কত, ই কে এন প্লাস ইপি এন, মানে অমুক নাম্বার কক্ষপথের বিভব শক্তি প্লাস অমুক নাম্বার কক্ষপথের গতিশক্তি। ওকে, ইজ ইকুয়াল আমরা এটাও জানছিলাম যে কি, মাইনাস ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 পাই স্কয়ার, 8 পাই স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার ইনটু স্কয়ার ইনটু কি জেড স্কয়ার। তাই তো, এটার ফর্মুলাটা জানছি। আর এটা শর্টকাট ফর্মুলা কি জানছিলাম, শর্টকাট ফর্মুলা জানছিলাম -13.6 ডিভাইড বাই এন স্কয়ার ইনটু জেড স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি শর্টকাট ফর্মুলা। কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ, আবেগের বসে ম্যাথ করে ফেললে হবে না। যদি আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করি তখন এককটা রেজাল্টের যে একক আসবে সেটা হচ্ছে, যদি আমরা শর্টকাট ফর্মুলায় ম্যাথ করে ফেলি তখন আমাদের রেজাল্ট আসবে ইলেকট্রন ভোল্টে। এই রেজাল্ট আসবে কিসে, এই রেজাল্ট আসবে এককটা আসবে ইলেকট্রন ভোল্টে, এককটা আসবে ইলেকট্রন ভোল্টে আসবে। হ্যাঁ, আর যদি আমরা লং কাটে করি, মানে লং কাট বলতে এই সূত্র দিয়ে করি, এই সূত্র দিয়ে করলে আমাদের এককটা আসবে জুলে, জুলে। হ্যাঁ, আর জুল হচ্ছে কি এসআই একক, জুল হচ্ছে কি এসআই একক। তা এই যে, তার মানে আমরা যে বড় ফর্মুলা গুলো ইউজ করতেছি, বড় ফর্মুলা গুলোতে যে মানটা আসবে ওগুলো এসআই এককের মান আসবে। ঠিক আছে, এসআই এককে মানে জুলে মান আসবে, মিটারে মান আসবে, এমএস পার ওয়ান আসবে। শুধু শর্টকাট ফর্মুলাতে ইউজ করলে ব্যাগের ক্ষেত্রে আমাদের এত হিসাব করতে হবে না, বিএন এর ক্ষেত্রে শর্টকাট ফর্মুলায় এককটা এমএস পার ওয়ান আসে, লং কাটে করলেও এমএস পার ওয়ান আসবে। কিন্তু ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে শর্টকাটে করলে আংস্ট্রমে আসে, আংস্ট্রম কিন্তু কি এসআই একক না। যদি প্রশ্নের মধ্যে কোনো কনভার্সেশনের কথা বলা না থাকে, মানে কনভার্সনের কথা বলা না থাকে যে মিটার এককে প্রকাশ করো, অমুক এককে প্রকাশ করো, তাহলে আমরা রেজাল্ট আংস্ট্রমে রেখে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু যদি বলে এসআই এককে রেজাল্ট বের করো বা এসআই মিটার এককে বের করো, তখন আমরা আংস্ট্রমে বের করে আংস্ট্রম থেকে কনভার্ট করে নিব। ঠিক আছে, আবার দেখ এটা লং কাট সূত্র না, তো লং কাট সূত্রের কোনো পেঁচাল নেই, লং কাট সূত্রে বসালে অটোমেটিক জুল এককেই আসবে। ঠিক আছে, জুল এককে আসবে, মানে কি জুল হচ্ছে শক্তির এসআই একক। কিন্তু শর্টকাটে বসালে শক্তির ইলেকট্রন ভোল্ট এককে হচ্ছে কি আনসারটা আসবে। তো আমাদেরকে যদি আবার প্রশ্ন বলে যায় যে জুল এককে প্রকাশ করো, কিন্তু আমাদের সূত্র মনে আছে এটা, আমরা এটাও জানি যে রেজাল্ট আসবে ইলেকট্রন ভোল্টে, তার মানে ইলেকট্রন ভোল্ট থেকে আমরা জুলে কনভার্ট করে নিব। জুলে কেমনে কনভার্ট করবো আমরা কি জানি, আমরা জানি যে লাইক, এটা কোন কালি দিয়ে লিখবো, আচ্ছা সাদা কালি দিয়ে লিখি, যে আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 1.9 লিখে ফেলছি, সরি, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তাহলে এই
এই ফর্মুলা থেকে আমরা আবার এই ফর্মুলা থেকে আবার ওই ইলেকট্রন ভোল্ট রেজাল্টে যে ইলেকট্রন ভোল্ট আসবে ওখান থেকে আমরা জুলে কনভার্ট করে নিব। ঠিক আছে, আশা করি মোটামুটি একটু আইডিয়া দিতে পারছি। আচ্ছা, আমাদেরকে আরো কিছু ব্যাপার জানতে হবে, আমাদের আরো কিছু ব্যাপার জানতে হবে যে আমি যদি বলি কিছু ইম্পর্টেন্ট কথা একদম, এগুলো একটু বক্স করে লিখতে হবে যে যদি ভূমি স্তরের কথা বলা থাকে বা শুধু বোর কক্ষপথের কথা বলা থাকে, প্রশ্নে যদি শুধু ভূমিস্তর বা শুধু বোর কক্ষপথের কথা বলা থাকে, বোর কক্ষপথের কথা বলা থাকে, বোর কক্ষপথের কথা বলা থাকে, আমরা বাই ডিফল্ট ধরে নিব কি, আমরা বাই ডিফল্ট ধরে নিব প্রথম শক্তি স্তরের কথা বলছে। কোন শক্তি স্তরের কথা বলছে? প্রথম শক্তি স্তরের কথা বলছে, প্রথম শক্তি স্তর। ঠিক আছে, প্রথম শক্তি স্তর, আশা করি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে কি নোট, আরেকটা নোট করতে হবে কোশ্চেনে, যদি আমি দুইটা নোট করি, আরেকটা হচ্ছে নোট, ওকে, হ্যাশট্যাগ নোট, নোট করি। কোশ্চেনে যদি কোশ্চেনে কোনো মৌল বলে না দেওয়া না থাকে, যদি কোশ্চেনে কোনো মৌল বলে দেওয়া না থাকে, কোনো মৌল বলে দেওয়া না থাকে, কোনো মৌল বলে দেওয়া না থাকে, তবে বাই ডিফল্ট আমরা হাইড্রোজেন ধরে ক্যালকুলেট করব। ঠিক আছে, মানে কোনো মৌলের কথা বলা নেই, কোন মৌলের ব্যাসার্ধ নির্ণয় করতে বলতেছে, কোন মৌলের কত নম্বর কক্ষপথে কি বলে ব্যাক নির্ণয় করতে বলছে, যে মানে মৌলের কথা যদি বলা না থাকে আমরা বাই ডিফল্ট ধরে নেব এটা হাইড্রোজেনের কথা বলছে। ঠিক আছে, যদি কোশ্চেনে কোনো মৌল বলে দেওয়া না থাকে আমরা বাই ডিফল্ট হাইড্রোজেন ধরে নেব, আমরা বাই ডিফল্ট বাই ডিফল্ট বাই ডিফল্ট হাইড্রোজেন ধরে ম্যাথ করব, হাইড্রোজেন ধরে ম্যাথ করব। ঠিক আছে, হাইড্রোজেন ধরে ম্যাথ করব। তাহলে এই দুটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভুলে গেলে চলবে না বাচ্চারা, আমাদেরকে এই কথা এগুলো হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো দুনিয়ার ইজি টপিক ভাই, সব দুনিয়ার ইজি টপিক, পড়ালেখা করলে সবই দুনিয়ার ইজি টপিক, এগুলো আমি কঠিন কিছু দেখি না। কি ইন্টারে বলে ম্যাথ, কেমিস্ট্রি বলে, ওয়াইফাই বলে মানুষ, কি যে বলে, দুনিয়ার সব ইজি টপিক ভাই এগুলা। ওকে, তাইলে আমরা এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এখন হচ্ছে আমরা আরো কিছু ফর্মুলা পড়বো, কারণ আমাদের ম্যাথ আরো কিছু ফর্মুলা নিয়ে ম্যাথ আসবে, তো ওই ফর্মুলাগুলো আগে দাঁড় করে। ঠিক আছে, ফর্মুলাগুলো আগে প্রমাণ করি। তো ফর্মুলাগুলোর প্রমাণ কখনো ইয়াতে আসবে না, একাডেমিক পরীক্ষা মানে এইচএসসি পর্যন্ত কখনো ফর্মুলা প্রমাণ করতে বলবে না যে ফর্মুলা করতে আসে। তো তোরা ডাইরেক্ট ফর্মুলার মুখস্থ করে ফেলতে পারো, কিন্তু তোরা যদি একেবারে সিরিয়াস হস পড়ালেখা নিয়ে যে অ্যাডমিশন আমরা ভালো করবো, অ্যাডমিশন ভালো করার ক্ষেত্রে অ্যাডমিশন তো একদম বেসিক থেকে প্রশ্ন করে, তো ফর্মুলাগুলো প্রুভ করতেও বলে যে ফর্মুলা কিভাবে আসে দেখাও। ঠিক আছে, যদি এই টাইপের প্রশ্ন এখন অ্যাডমিশনে অনেক কম আসে, খুবই কম আসে, তবে পড়ে রাখা ভালো। আমরা কি বলছিলাম যে বইয়ের প্রতিটা জিনিস আমরা ডিটেলসে পড়বো, কোনো জিনিস আমরা বাদ দিব না। তাহলে ফর্মুলা প্রমাণটা করে ফেলি। আমরা জানি, আমরা কি জানছিলাম, আমরা জানি আমরা জানি আমরা কি জানছিলাম যে ডেল ই ইজ ইকুয়াল ইএইচ মাইনাস ইএল, তাই তো, ইএইচ মাইনাস ইএল, এটা গত ক্লাসে আমরা প্রমাণ করে আসছি, কিভাবে হয়েছে না হয়েছিল তোরা জানবি। ঠিক আছে, তো সেম পড়া আমি আর পড়াচ্ছি না। তো আমরা ইএইচ মানে কি, মানে উচ্চ কক্ষপথের শক্তি। প্রশ্নে দুইটা কক্ষপথের কথা বলা আছে, যেটা উচ্চ কক্ষপথ আছে মানে উচ্চ সংখ্যক কক্ষপথ, মানে প্রশ্নে ধর বলা আছে পাঁচ নাম্বার কক্ষপথ আর 2 নাম্বার কক্ষপথ, তাহলে এই দুইটার সাথে কম্পেয়ার করলে উচ্চ কক্ষপথ কোনটা, মানে ই হাই কোনটা, অবশ্যই 5 নাম্বারটা, আর ই লো কোনটা, অবশ্যই 2 নাম্বারটা। তো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আর 5 আর 2 উদাহরণ দিচ্ছি। তো প্রশ্নের মধ্যে যে দুইটা কক্ষপথের কথা বলা থাকবে এখানের মধ্যে উচ্চ কক্ষপথটা ই হাই আর নিম্ন কক্ষপথটা ই লো ধরলাম। ঠিক আছে, তো উচ্চ কক্ষপথের শক্তি আমরা আবার আলাদা করে বের করতে পারি না, আলাদা করে আমরা কি জানি, আমরা জানি না যে আলাদা করে একটা কক্ষপথের যদি শক্তি বের করতে চাই তাহলে En is equal minus e to the power 4 divided by 8 n square h square epsilon naught square 8 n square h square epsilon naught square। আলাদা করে যদি মানে একটা শক্তি স্তরের আমি তোকে যদি বুঝাই যে আগে চিত্রটা একটু কপি করে আনি তাহলে সময় বাঁচবে আমার, আগে চিত্রটা একটু কপি করে আনি। ওকে,
ওকে, তাহলে আমরা আমাদের আপাতত এটা থাকুক। তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে এখানে তো দেখতেছো যে এটা 2 নাম্বার কক্ষপথ, এটা 1 নাম্বার কক্ষপথ। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্র দিয়ে EH মাইনাস EL দিয়ে আমরা ইজিলি শক্তির পার্থক্যটা বের করে এটার এটার মোট কত শক্তি, 2 নাম্বার কক্ষপথের মোট কত শক্তি আর 1 নাম্বার কক্ষপথের মোট কত শক্তিটা বের করে ফেলতে পারে। আর যদি আমাদেরকে যদি কম্পেয়ার করার কোনো সুযোগ না থাকে, আমাদেরকে শুধু বলে দেয় হ্যাঁ 2 নাম্বার কক্ষপথ ধর কোনো ক্লু দিয়ে দেয় না আমাদেরকে, শুধু 1 নাম্বার কক্ষপথ দিয়ে ক্লু দিছে। তো 1 নাম্বার কক্ষপথ দিয়ে ক্লু দিলে শুধু এই সূত্রটা বসাই দিয়ে আমরা 1 নাম্বার কক্ষপথের শক্তি বের করে ফেলতে পারি। আবার এই সূত্রটা বসাই দিয়ে আমরা ঠিক 2 নাম্বার কক্ষপথের ক্লুগুলো বসাই 2 নাম্বার কক্ষপথের মোট শক্তি বের করে বলতে পারি। সিঙ্গেল বের করার সূত্র আছে। আবার দুইটা কক্ষপথের যদি ক্লু দেওয়া থাকে, দুইটা কক্ষপথের ক্লু দেওয়া থাকলে আমরা এই সূত্র ইউজ করে আমরা চাইলে শক্তির পার্থক্যটা বের করে আমরা বের করে ফেলতে পারি যে এই কক্ষপথের মোট কত শক্তি ছিল। হ্যাঁ, যেমন আমরা যদি একদম উদাহরণ দিই, এই সূত্র দিয়ে আমরা করবো। তো 5 নাম্বার কক্ষপথ আর 2 নাম্বার কক্ষপথ। তো 5 নাম্বার কক্ষপথ আর 2 নাম্বার কক্ষপথের শক্তির পার্থক্য হবে E5 মাইনাস, কারণ EH মাইনাস E লো, ঠিক আছে? এখানে 5 হচ্ছে E হাই, ঠিক আছে? এটা E লো হবে, তাহলে এটা 2 নাম্বার হবে। তাহলে এখানে একটা শক্তির পার্থক্য মান আসবে না, তোর মানটা আসে x। x মানে কি 5 নাম্বার 2 নাম্বার থেকে x পরিমাণ বেশি, তাহলে 2 নাম্বার যা ছিল, হ্যাঁ 2 নাম্বার যা ছিল, তাহলে টোটাল E5 সমান মানে 5 নাম্বার কক্ষপথের মোট শক্তি কত, x এর সাথে E2 যোগ করে দিলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে E5 পেয়ে যাচ্ছি। তার মানে এই ফর্মুলা দিয়েও কি আমরা চাইলে কোন একটা কক্ষপথের শক্তি বের করতে পারি। আর যদি এই ফর্মুলা ইউজ না করি, তাহলে আমরা আলাদা করে একটা সিঙ্গেল সূত্র ইউজ করে আমরা একটা সিঙ্গেল কক্ষপথের শক্তি বের করে ফেলতে পারি এটা দিয়ে। তাহলে আমরা এখন সিঙ্গেল সূত্র বসাই, ঠিক আছে? তাহলে n তম শক্তি স্তরের মোট শক্তি, হ্যাঁ এটা কি En সমান যে এটা, তার মানে এটা দ্বারা কি বোঝায় n তম শক্তি স্তরের মোট শক্তি, n তম শক্তি স্তরের মোট শক্তি, এটাই তো সূত্র, তাই না? n তম শক্তি স্তরের মোট শক্তি। ওকে, তাহলে En এর সূত্রটা আমরা E হাই তো খাটাতে পারি। E হাই মানে কি, যে উচ্চ কক্ষপথ আর কি, প্রশ্নের মধ্যে যেটা উচ্চ কক্ষপথ থাকবে। E হাই সমান কি হবে, সেম সূত্র m e টু দি পাওয়ার 4, 8 n স্কয়ারের জায়গায় হবে n n হাই যেটা আছে ওটার স্কয়ার, মানে n হাই। 5 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে কথা বলা থাকলে অবশ্যই 5 নাম্বারটা হচ্ছে n হাই মানে উচ্চ কক্ষপথ, হ্যাঁ। আর EH মানে কি উচ্চ কক্ষপথের শক্তিটা, ঠিক আছে? তাহলে n হাই স্কয়ার, আর h স্কয়ার তো প্লাঙ্কের ধ্রুবক, এটা h স্কয়ার থেকে যাবে আর এটা এপসিলন স্কয়ার থেকে যাবে। এটা কি বোঝায়, এটা বোঝায় না যে ns তম কক্ষপথের মোট শক্তি, ns তম শক্তি স্তরের মোট শক্তি, ns তম শক্তি স্তরের মোট শক্তি, ঠিক আছে? ns তম শক্তি মোট শক্তি। ওকে, ঠিক সেম ভাবে সেম সূত্র আমরা ইয়াতে খাটাতে পারি। এই যে ই লো এর ক্ষেত্রে এই সূত্রটাই হবে, শুধু n লো হবে আর কি তখন, ঠিক আছে? শুধু কি হবে, n লো হবে। আমরা যদি বসাই, জাস্ট আমি একটু চেঞ্জ করে দিই হালকা করে, কি হবে, n লো হবে, n লো ই লো n লো, ঠিক আছে? তাহলে এটা কি হবে, তাহলে এটা হচ্ছে যে n লো তম শক্তি স্তরের মোট শক্তি। ওকে, খুব ভালো কথা। তাহলে এখন আমরা একটা কাজ করি, এখন আমরা কি জানি, ই ইজ ইকুয়াল এইচ এফ জানি না আমরা। দেখ, আমরা যদি বলি যে এখন যদি আমি ফর্মুলাতে আসি, ফর্মুলা প্রমাণে আসি, তাহলে এখন আমরা বলতে পারি del E is equal del E is equal EH minus EL, EH minus EL, হ্যাঁ EL। আবার এটা সমান আমরা কি জানি, del E সমান, এটা সমান আমরা এটা জানি না। আবার HF কি আমরা বুঝাইছি, HF হচ্ছে যে একটা কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে, যখন ধর 5 থেকে 2 তে গেছে, 5 থেকে 2 তে গেলে বা 2 থেকে 5 এ গেলে একটা তরঙ্গ বের হয়। এই তরঙ্গটার যে কম্পাঙ্ক সেটা হচ্ছে f, আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, HF দিয়েও আমরা একটা ডেল মান বের করে ফেলতে পারি, ঠিক আছে? ডেল মান ধর এটা তো 2 নাম্বার কক্ষপথ, এটা 5 নাম্বার কক্ষপথ। তো ধর 2 নাম্বার কক্ষপথ থেকে 5 নাম্বার কক্ষপথে গেছে, হ্যাঁ, যাওয়ার সময় যে তরঙ্গটা বেড়েছে এটার কম্পাঙ্ক আমরা জানি। তাহলে আমাদের এই সূত্রে আসার প্রয়োজন আছে, আমরা ওই কম্পাঙ্কের সাথে যদি h গুণ করে দিই, মানে প্লাঙ্কের ধ্রুবক গুণ করে দিই, তাহলে 2 থেকে 5 এ যেতে ওর কি পরিমাণ শক্তি শোষণ করা লাগছে এটা অটো বের হয়ে যাবে, ঠিক আছে? মানে কি পরিমাণ বাড়তি শক্তি শোষণ করা লাগছে। বাড়তি শক্তি কেন শোষণ করা লাগছে, কারণ 2 নাম্বার কক্ষপথে তো শক্তি আর 5 নাম্বার কক্ষপথ থেকে শক্তির থেকে কম, তার মানে বাড়তি কিছু শক্তি শোষণ করে 5 নাম্বার শক্তি স্তরের শক্তিটা অর্জন করতে পারবে বসার জন্য, 5 নাম্বার কক্ষপথে বসার জন্য। একটা কথা বলে রাখি, নির্দিষ্ট পরিমাণ শক্তিটাই শোষণ করতে হবে। 5 নাম্বার কক্ষপথে বসার জন্য যে পরিমাণ শক্তি দরকার ওই পরিমাণ শক্তিটাই তার মধ্যে শোষণ করতে হবে, বা মানে বাড়তি
শোষণ করে যেন ওই শক্তিটা অর্জন করে। ওর থেকে এর থেকে একটু এদিক সেদিক হলে ও 5 নাম্বার কক্ষ হতে বসতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তাহলে এটা তো এটা সমান আমরা এটা বলতে পারি যে এইচ এফ এফ ইজ ইকুয়াল EH মাইনাস EL। এগুলো ফর্মুলাগুলা প্রুভ করতেছে। আমি একটা ফর্মুলা দাঁড় করাবো, এই ফর্মুলা দাঁড় করানোর জন্য এটা প্রুভ করতেছে একটা কিছু জিনিস। তো প্রুফগুলো নর্মালি পরীক্ষায় আসে না, তোরা চাইলে স্কিপ করতে পারো এইচএসসির জন্য। যার যদি অ্যাডমিশনের জন্য পড়া লাগে তাহলে এগুলো পড়, এগুলো মজার পড়া, তাই কত ইজিলি প্রুভ করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা এইচ এফ সমান আমরা এটা জানি না যে এইচ এফ সমান EH এর মান কি পাইছি, এই যে এটা EH এর মান এটা পাইছি না, আর EL এর মান এটা পাইছি না। তো EH মাইনাস EL বলতে কি বোঝায়, এটা মাইনাস, আমি যদি কপি করে দিই, কপি পেস্ট, এই যে এটা মাইনাস মাইনাস এটা EL এর মান এটা, এই যে মাইনাস এটা। ঠিক আছে, ওকে। তো মাইনাস যদি এটা হয়, তো এখন কি হবে, এখন হচ্ছে আমরা যদি আরো অঙ্ক করি, ওই কলম গেল কই, ওকে, এখানে অঙ্ক করলে কি হবে দেখতো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটা এটা এটার জায়গায় থাকলো m^4 ডিভাইড বাই 8 n h স্কয়ার এপসাইলন স্কয়ার। ওকে, ভালো কথা, এটা প্লাস হয়ে যাবে, প্লাস m^4 8 n লো স্কয়ার মাইনাস h স্কয়ার এপসাইলন নট স্কয়ার। ঠিক আছে, তো আমরা এখন এই প্লাসটাকে আগে লিখি কেমন, এই প্লাসটাকে আগে লিখলে তাহলে একটা ফর্মুলা দেখতে সুন্দর লাগবে। শুরুতে যদি মাইনাস থাকে, মাইনাস এত প্লাস এত, এটা দেখতে সুন্দর লাগতেছে। তো এটাকে আগে লিখে এটা মাইনাস এটা দিয়ে দিই, বা এটা এটা এটাকে পরে লিখি। এটাকে পরে লিখলে কি হবে, এটাকে পরে লিখলে এটা হবে না যে, আমি যদি একটু পাশে নিই, আমি যদি ফর্মুলাটা একটু কপি করে নিয়ে ফেলি, তাহলে পরের পৃষ্ঠায় আমার আর লেখা লাগতেছে না। কপি পেজ, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এটাকে আগে লিখি, ঠিক আছে, এই সূত্রটাকে আগে লিখি, কপি পেস্ট, ধরো একটা গ্যাঞ্জাম হয়ে গেল। আচ্ছা, এটা ডবল হয়ে গেছে তো, আচ্ছা আমরা আবার একটু ডিলিট করে দিই, আবার আনি, পেস্ট, ওকে। তাহলে আমরা এখন জাস্ট এটাকে আগে লিখবো, এটাকে আগে লেখার জন্য এটাকে কপি করলাম, যাতে সূত্রটা দেখতে সুন্দর লাগে, এটার জন্য আর কিছু না। ঠিক আছে, এটাকে আগে লিখে এটাকে পরে লিখি, তাহলে এটাকে যেহেতু লিখে ফেলছি, এটাকে মুছে ফেলি আমি এখন। ঠিক আছে, এটাকে পরে লিখি, তাহলে ব্যাপারটা সূত্র সূত্র দেখতে সুন্দর কেন লাগবে আমি তোকে বলতেছি। এটাকে পরে লিখলে এখন কি হয়েছে, এই যে মাইনাস সাইনটা আছে না, এই মাইনাস সাইনটা এখানে এখানে থাকা যা কথা, উপরে থাকা তা কথা। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস সাইনটা এখানে মুছে আমরা মাইনাস সাইনটা লিখে দিই যে এখানে, তাহলে এখন এটা মাইনাস এটা, তাহলে একটা সুন্দর ফর্মুলা চলে আসে না। আচ্ছা, এটা জাস্ট সুন্দর করার জন্য এখন কি করব, এখন হচ্ছে আমরা কি জানি, একটু সূত্র কোথায় আসে, এইচ এফ সমান একটু, তাই না, একটু আগে তো জেনে আসছি যে, এটাকে যদি একটু লিখি, তাহলে আমরা কি জানছি যে এইচ এফ সমান হচ্ছে এটা। এই যে প্রিভিয়াস পেজে দেখ আমরা কি বের করতেছিলাম, আমরা বের করছি এইচ এফ সমান এটা। ওকে, তাহলে এইচ এফ সমান যদি এটা হয়, এখন আমরা বলতে পারি, আর এখানে যেহেতু মানে তরঙ্গ সৃষ্টি হয়, তরঙ্গটা হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। ঠিক আছে, তাড়িৎ তাড়িৎ চুম্বক তরঙ্গ মানে কি, তাড়িৎ চুম্বক তরঙ্গ মানে হচ্ছে যে এই তরঙ্গটা আলোর বেগে গতিশীল হবে। ঠিক আছে, এই যে এই তরঙ্গ যেটা বের হয় এটা আলোর বেগে গতিশীল হবে, তার মানে এটার ব্যাগ সি। ঠিক আছে, তাহলে আমরা এফ সমান আবার কি জানি, আমরা এফ সমান জানি যে, এফ সমান আমরা কি জানি যে, আমরা জানি তরঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে, তরঙ্গের ক্ষেত্রে আমরা কি জানি, এফ সমান, আচ্ছা আমরা জানি যে, এটা যদি একটু সুন্দর করে দিই, ওকে, এফ সমান ভি বাই ল্যামডা, এটা তরঙ্গের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সুতরাং এই ক্ষেত্রে এফ সমান যেহেতু আলোর বেগে গতিশীল, আলোর বেগে সি দিয়ে প্রকাশ করে, ছোটাতে সি দিয়ে, সি বাই ল্যামডা হবে।
ঠিক আছে সি বাই ল্যামডা। ল্যামডা মানে কি, ল্যামডা হচ্ছে যে এই যে এই তরঙ্গটা বের হয়েছে, এই তরঙ্গটা বের হয়েছে না, এই যে তরঙ্গটা বের হয়েছে না, এই তরঙ্গটা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এইখান থেকে একটু যে একটা তরঙ্গ, একটা তরঙ্গের যে দৈর্ঘ্য এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলে। ঠিক আছে, আমরা যদি বলি এই যে এখান থেকে একটু পর্যন্ত একটা তরঙ্গ তরঙ্গ শেষ হয়েছে, এই একটু পর্যন্ত যে দৈর্ঘ্য এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, একটু পর্যন্ত যে দৈর্ঘ্য এটাকে কি দিয়ে প্রকাশ করে, এটাকে যেখান থেকে একটু পর্যন্ত একটা তরঙ্গ শেষ হয়েছে তার মানে এটাকে কি দিয়ে প্রকাশ করে, ল্যামডা দিয়ে প্রকাশ করে। বুঝতে পারছি? আচ্ছা, এগুলো তো ফিজিক্সে পড়ে আসার কথা। তাহলে সি বাই ল্যামডা, তার মানে এফ এর মানটা এখন আমরা সি বাই ল্যামডা বসাই। হ্যাঁ, ওকে, এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল এত। তো এত হলে আমরা এখান থেকে একটা জিনিস কমন নিতে পারি। দেখ, পুরো ফুল এম ই টু দি পাওয়ার 4 এখানেও আছে ওখানেও আছে, 8 এইচ স্কোয়ার আর এপসাইলন নট স্কোয়ারটাও আমরা কমন নিতে পারি। কমন নিলে কি হবে, শুধু থাকে 1 বাই এখানে এন লো স্কোয়ার মাইনাস 1 বাই এন হাই স্কোয়ার। ঠিক আছে, 1 বাই এন হাই স্কোয়ার। আশা করি বুঝাতে পারছি। এখন আমি শুধু এখান থেকে ল্যামডাটা রাখি, ল্যামডাটা, ঠিক আছে, শুধু ল্যামডাটা রাখবো। তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল সি আর এইচ কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, এম ই টু দি পাওয়ার 4 8 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। সিটা উপর থেকে এই পাশে গেলে সমান চিহ্নের এই পাশে গেলে নিচে নামবে, এইচটাও নিচে নামবে, মানে ভাগ আকারে চলে আসবে, ইন্টু এইচ ইন্টু সি, তাই তো। আর এটা তো যেমন ছিল তেমন থেকে যাবে 1 বাই এন লো স্কোয়ার মাইনাস 1 বাই এন লো স্কোয়ার মাইনাস 1 বাই এন হাই স্কোয়ার, এন হাই স্কোয়ার। ওকে, এখন এই যে একটু অংশটা একটা ধ্রুবক মান আসবে, একটু অংশে একটা ধ্রুবক মান আসবে। কেন ধ্রুবক মান আসবে, একদম কমন সেন্সের ব্যাপার। ঠিক আছে, কারণ একটু অংশে এমন কোনো উপাদান নাই বা এমন কোনো জিনিস নেই যে এই জিনিসটা পরবর্তীতে চেঞ্জ হয়। ই এর একটা নির্দিষ্ট মান আছে, -1.6 × 10⁻19 কুলম্ব। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর তো কখনো চেঞ্জ হবে না, 9.11 × 10⁻31 কেজি। হ্যাঁ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকটা একটা নির্দিষ্ট মান। ধ্রুবক, ধ্রুবক মানে কি, ওর একটা কনস্ট্যান্ট মান আছে, এই মানটা কখনো চেঞ্জ হবে না। এপসাইলন নট কি একটা ধ্রুবক কনস্ট্যান্ট মান, ওর মান কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এইচ হচ্ছে আবার প্লাঙ্কের ধ্রুবক, তাহলে এইচ কিউব হয়ে যাবে, এটা এইচ কিউব হয়ে যাবে। ঠিক আছে, আর কারণ এইচ এটার সাথে গুণ হয়ে 8 এইচ কিউব হয়ে যাবে না। সি তো আলোর ব্যাগ কি 3 × 10 টু দি পারে, এদের সবার মান একটা নির্দিষ্ট মান। ও তো ওদের নির্দিষ্ট মানগুলো এখানে বসাই দিলে একটা মান আসবে না, এখানে একটা মান আসবে না, এই মান তো কখন চেঞ্জ হবে না। এদের সবার মান যদি বসাই দিই তখন একটা নির্দিষ্ট মান আসে। নির্দিষ্ট মান যেটা আসে সেটা মান হচ্ছে যে, এটা মান হচ্ছে যে আমি যদি বলি 1.09 1.09678 ইন্টু 10⁻7 এই মানটাই আসে। আর এককটা আসে মিটার ইনভার্স 1। আর এই মানটাকে বলা হয়, আর এই মানটাই হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এই যে মানটা আসে না, এই মানটাই হচ্ছে কি রিডবার্গ ধ্রুবক। এই মানটাই হচ্ছে কি রিডবার্গ ধ্রুবক। এই মানটাকে কি বলা হয়, রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক যেটাকে কি দিয়ে প্রকাশ করে, আর এস দিয়ে প্রকাশ করে। যেটাকে কি দিয়ে প্রকাশ করে, আর এস দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, আর রিডবার্গ ধ্রুবকের একক কি, রিডবার্গ ধ্রুবকের একক হচ্ছে মিটার ইনভার্স 1। রিডবার্গ ধ্রুবকের একক হচ্ছে মিটার ইনভার্স 1। হ্যাঁ, আর আর এস দিয়ে প্রকাশ করে। আর মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আমরা তো ম্যাথ করার সময় এত বড় জিনিসটা বারবার বসাইতে পারবো না। আমরা এত বড় জিনিস বারবার না বসাই ডাইরেক্ট এই মানটা বসাই দিব, আর ইন্টু এটা। এখানে সূত্রের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এন লোটা কিন্তু আগে আছে, এন লো স্কোয়ার মাইনাস এন হাই স্কোয়ার। এন হাই স্কোয়ারটা হচ্ছে পরে আছে, মানে নিম্ন কক্ষপথের সংখ্যাটা আগে থাকবে, উচ্চ কক্ষপথের সংখ্যাটা পরে থাকবে। ঠিক আছে, এন লো মানে কি, যদি 2 আর 5 নিয়ে হিসাব করি তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন তোদের একটা মনে প্রশ্ন থাকতে পারে, এটা মান তো মাইনাস মাইনাস চলে আসবে, তাহলে রেজাল্টটা মাইনাস মাইনাস চলে আসবে। মাইনাস আসবে না, কারণ আমি তোকে বলি 1 কে 2 দিয়ে ভাগ করলে, 1 কে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা বড় আসবে, নাকি 1 কে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা বড় আসবে? অবশ্যই 1 কে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা বড় আসবে, x এর মান। আর এই 1 কে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা ছোট আসবে, তার মানে x অবশ্যই y থেকে বড় হবে। কারণ কেন, 1 কে তুই 2 বার ভাগ করতেছস, তার মানে একটা মান আসবে। 1 কে তুই 5 বার ভাগ করছস, তার মানে 5 ভাগ 2 ভাগের থেকে ছোট না। ঠিক আছে, তার মানে 1 কে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে
যে মানটা আসে এটা অবশ্যই একে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তার থেকে বড়, ঠিক আছে, তার থেকে বড় হয়। এগুলো তো কমন সেন্সের ব্যাপার, তাও আমি একদম বেশি ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো তো এই জিনিসটা বুঝাতে গেলে তো ক্লাস 6-7 এর পোলাকে বুঝাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ছোট সংখ্যার স্কোয়ারের মান অবশ্যই এই যে ছোট সংখ্যার স্কোয়ারের মান অবশ্যই বড় সংখ্যার স্কোয়ারের মান, ঠিক আছে। যেহেতু 1 ডিভাইড বাই আছে, একে ছোট সংখ্যার মান যে ভাগ করলে অবশ্যই এটার ওভারঅল এই মানটা এই মানটার থেকে বড় আসবে। তাহলে মাইনাস দিলে আলটিমেটলি বড় মান থেকে যখন ছোট মান বিয়োগ যাবে তখন রেজাল্টটা অবশ্যই পজিটিভই আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু আসলাম, যাই এগুলো তো বুঝালাম বেসিক জিনিস। এখন আমরা ফর্মুলা দাঁড় করে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলাটাকে যদি একটু সুন্দর করে লিখি, বক্স আকারে লিখে দিই, ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারি? ফর্মুলাটাকে আমরা লিখতে পারি না যে 1/λ 1/λ ইজ ইকুয়াল ঋণভাগ ধ্রুবক, আর হচ্ছে ঋণভাগ ধ্রুবক, তারপর এখানে কি হবে 1/n লো স্কয়ার মাইনাস 1/n হাই স্কয়ার, ঠিক আছে। এটা আমাদের একটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এই ঋণভাগ এটাকে বলা হয় ঋণভাগ ধ্রুবক নিয়ে ম্যাথ করতে দিলে এইভাবে আসবে, ঠিক আছে। তাহলে আমরা একটু বক্স করে দিই ফর্মুলাটা, তাহলে ব্যাপারটা ভালো হবে। এই যে বক্স করে দিলাম এই ফর্মুলাটা। এখান থেকে আবার কিছু আমাদের জিনিস জানতে হবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আলটিমেটলি তুই যদি এই ফর্মুলাটা মুখস্থ করে যাস, এই ফর্মুলাটা মুখস্থ করে গেলেও হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা মুখস্থ করলেও হবে। হুম, এই ফর্মুলাটা মুখস্থ করলেও হবে। আচ্ছা, ফর্মুলাটা কিভাবে প্রমাণ হয়েছে এটা এইচএসসি তে আসবে না, ডাইরেক্ট মুখস্থ করতে পারিস, বাট অ্যাডমিশনের জন্য লাগে। উচ্চ থেকে নিম্ন কক্ষ পথে গেলে আমরা কি জানি, উচ্চ থেকে নিম্ন নাকি নিম্ন থেকে উচ্চতে গিয়েছে ম্যাথ করার সময় তা কনসিডার করার দরকার নেই। সর্বদা নিম্নকে এল দিয়ে এবং উচ্চকে এন হাই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। ওকে, একটা ইলেকট্রন, আচ্ছা এখানে পরিচয়গুলো দিয়ে দিই। পরিচয়গুলো, ল্যামডার পরিচয় কি? এস ল্যামডার পরিচয় কি? ল্যামডার পরিচয় কি? তারপর এনএল পরিচয় কি? তারপর হচ্ছে এন হাই পরিচয় কি? ঋণভাগ ধ্রুবকের পরিচয় কি? ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে ধর একটা ইলেকট্রন 2 নাম্বার থেকে 5 নাম্বারে গেছে। আমি 2 নাম্বার থেকে 5 নাম্বারে কেন গেছে একটা উদাহরণ দিয়ে সবগুলো বুঝাই দিচ্ছি আর কি। যে 2 থেকে 5-এ গেছে, তো 2 থেকে 5-এ গেলে আমরা কি বলছি, একটা তরঙ্গ বের হবে। ওই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ঠিক আছে। এটা একটু আগে বুঝাই দিয়ে আসছি, হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা এটা বলতে পারি যে এখন তরঙ্গ সংখ্যার একটা ব্যাপার করতে হবে আমাদের। আমি যদি একটু বলি, তরঙ্গ সংখ্যা, কালিটা একটু মোটা করি, মোটা কালিতে সুন্দর লাগে। ওকে, তাহলে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যাকে মিউ বাদ দিয়ে প্রকাশ করে। তরঙ্গ সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? তরঙ্গ সংখ্যাকে মিউ বাদ দিয়ে প্রকাশ করে। মিউ বার চিহ্নটা এমন, মিউ বাদ দিয়ে প্রকাশ করে। আর তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল 1/λ। তার মানে আমরা আমরা বলতে পারি এই যে সমীকরণ যেটা ফর্মুলা দাঁড় করেছে 1/λ ফর্মুলাটা, 1/λ মানে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল এটা বলতে পারি কিনা? একদম ইজিলি বলতে পারি। তার মানে আমরা বলতে পারি তরঙ্গ সংখ্যা সমান ইজ ইকুয়াল ঋণভাগ ধ্রুবক আর এই ফর্মুলাটা 1/n লো স্কয়ার। n লো স্কয়ার কিন্তু আগে হবে, আমি আবারও বলে দিচ্ছি, মাইনাস 1/n হাই স্কয়ার, এরপর 1/n হাই স্কয়ার হবে, ঠিক আছে। তার মানে এটা সমান এটা। কিন্তু আমাদের ম্যাথ নরমালি কখনো তরঙ্গ সংখ্যা বের করতে বলে না, আমাদেরকে বের করতে বলে ল্যামডা বের করতে বলে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল কত হবে? আমাদেরকে যদি তরঙ্গ সংখ্যা বের করতে বলে তাহলে তো পারবো, এই ফর্মুলাটা বসাবো। আর যদি ল্যামডা বের করতে বলে, সুতরাং ল্যামডা বের করতে বললে কি হবে, জাস্ট উল্টাই যাবে। 1/λটাকে উপরে নিয়ে আসলে কি হবে, 1/λটাকে এখানে নিয়ে আসলে, ওয়ানটাকে নিচে নিয়ে আসলে তার মানে এখানে উল্টাই যাবে। এটার নিচে 1 আছে, 1টা উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে। ঠিক 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 কিনা? তাহলে কি হবে 1 ডিভাইড বাই, এটা হচ্ছে ল্যামডার ফর্মুলা, স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডার ফর্মুলা, এটা হচ্ছে কি আমাদের ল্যামডার ফর্মুলা। আর এটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যার ফর্মুলা। এই যে 1/λ ফর্মুলা, আর 1/λ মানে তরঙ্গ সংখ্যার ফর্মুলা, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এখন আমাদেরকে ম্যাথ করার জন্য আরো কিছু জিনিস কাজে লাগবে। ম্যাথ করার জন্য যত যত জিনিস কাজে লাগবে আগে আগে থেকে বলে দিচ্ছি আমি। ওকে,
ধর ল্যামডা ম্যাক্স ও ল্যামডা মিনিমামের মিনিমাম হওয়া সত্য, ঠিক আছে, ল্যামডা ম্যাক্স ও ল্যামডা মিনিমাম হওয়ার সত্য, হওয়া সত্য, ঠিক আছে। আচ্ছা, ল্যামডা ম্যাক্স ও ল্যামডা মিনিমাম হওয়া সত্য, ল্যামডা ম্যাক্স ও ল্যামডা মিনিমাম হওয়া সত্য, ল্যামডা ম্যাক্স কি ল্যামডা মিনিমাম কি। তো এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বা আমি আগে আসলে পরিচয়গুলো লিখে রাখি, পরিচয়গুলো লিখে রাখলে তাহলে তোদের সুবিধা হবে। এখানে পরিচয়গুলো লিখে রাখি কোনটা দ্বারা কি বুঝায়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। মিউ বার বা 1/λ সমান বুঝায় যে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে, তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, আর ল্যামডা দ্বারা বোঝায় ইলেকট্রন এক স্তর থেকে এক শক্তি স্তর থেকে, ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে, অন্য শক্তি স্তরে গেলে, অন্য শক্তি স্তরে গেলে, অন্য শক্তি স্তরে গেলে যে তরঙ্গ বের হয়, যে তরঙ্গ বের হয় ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ওকে। ল্যামডা দ্বারা এটা বোঝায়, এন এল দিয়ে কি বোঝায়, এন এল দিয়ে বোঝায় নিম্ন শক্তি স্তর যেটা, ঠিক আছে। এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে ওখানে নিম্ন শক্তি স্তর যেটা, ওটাকে নিম্ন শক্তি স্তর বা নিম্ন কক্ষপথ বলবো, ঠিক আছে, ওটা দ্বারা নিম্ন শক্তি স্তর, নিম্ন কক্ষপথ, ঠিক আছে, নিম্ন কক্ষপথ সংখ্যা, ঠিক আছে। 2 আর 5 এর মধ্যে 2 হচ্ছে নিম্ন কক্ষপথ, তার মানে nl সমান 2 হবে, ঠিক আছে। আর n হাই সমান কি হবে, উচ্চ কক্ষপথ সংখ্যা, মানে উচ্চ যেটা, উচ্চ শক্তি স্তর উচ্চ কক্ষপথ সংখ্যা, ঠিক আছে, শক্তি স্তর বা উচ্চ কক্ষপথ সংখ্যা, উচ্চ কক্ষপথ সংখ্যা। তাহলে মোটামুটি সবার পরিচয় আমি দিয়ে দিছি। আর আরএস কি হবে, আরএস হচ্ছে রিডবার্গ ধ্রুবক, আরএস কি, আরএস হচ্ছে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, বুঝতে পারছি আমি, ওকে। তাহলে আমাদের এখন হচ্ছে ল্যামডা ম্যাক্স ও ল্যামডা মিনিমাম হওয়া সত্য, মানে যে তরঙ্গটা বের হবে এক স্তর থেকে আরেক স্তরে ইলেকট্রন গেলে ওই তরঙ্গটা, তরঙ্গ দৈর্ঘ্যটা কখন সর্বোচ্চ হবে আর কখন একদম লোয়েস্ট হবে, ঠিক আছে, ওকে। এটা যদি আমি বলি ল্যামডা, প্রথমে আমরা যদি বলি ল্যামডা মিনিমাম হওয়া সত্য, ল্যামডা কখন মিনিমাম হবে, ঠিক আছে, আমরা এটা ওই পৃষ্ঠে নিয়ে যাই, আমাদের যেহেতু আর জায়গা নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে লিখি ল্যামডা মিনিমাম হওয়া সত্য, ল্যামডা মিনিমাম হওয়া সত্য, প্রথমে এটা দেখি কখন সর্বনিম্ন হবে, ল্যামডা মিনিমাম হওয়ার সত্য, ল্যামডা মিনিমাম হওয়া সত্য, ওকে। পেজে যাই। আচ্ছা, আমরা সূত্রটা একটু কপি করে আনি, কেমন, এই সূত্রটা একটু কপি করে নিয়ে যাই ওখানে, এটা আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা। আচ্ছা, ল্যামডা মিনিমাম কখন হবে, ল্যামডা মিনিমাম কখন হবে, দেখ, রিডবার্গ ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, আর 1 তো 1, তার মানে রিডবার্গ ধ্রুবকের কোনো কাজ নাই এটাকে মিনিমাম করার জন্য, ঠিক আছে, এটাকে মিনিমাম করার জন্য রিডবার্গ ধ্রুবকের কোনো কাজ নাই, রিডবার্গ ধ্রুবকের কোনো কাজ নাই, কাজ হবে এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটা যদি সর্বোচ্চ হয়, আমি আগে বলি, এই জায়গাটাকে, একটু অংশকে আমরা যদি ম্যাক্স পরিমাণ মান বের করতে পারি, মানটা যদি ম্যাক্স বের করতে পারি, তাহলে আমাদের এই মানটা সব থেকে লোয়েস্ট আসবে, ল্যামডার মানটা সব থেকে লোয়েস্ট আসবে, কেন, কারণ বড় অংশ দিয়ে 1 কে ভাগ দিচ্ছি, একটু আগে বুঝে আসছি, 1/5 1/2,
একটা বড় অংশ দিয়ে আমরা এটাকে ভাগ দিচ্ছি। এখন বড় অংশের মধ্যে রিডব্যাক ধ্রুবকের মানটা তো চেঞ্জ করতে পারবে না, কারণ এটা কনস্ট্যান্ট মান। চেঞ্জ করতে পারবে এটাকে, এই মানটাকে যদি কোনো রকম সর্বোচ্চ মান বানাইতে পারে, এই একটু অংশ যদি সর্বোচ্চ মান বের করতে পারে, তাহলে এটার সাথে রিডব্যাক ধ্রুবক গুণ হবে, সর্বোচ্চ মান আসবে নিচে, আর সর্বোচ্চ মান দিয়ে 1 কে ভাগ দিলে ওভারঅল মানটা ছোট আসবে, ল্যামডার মানটা মিনিমাম আসবে, কারণ বড় সংখ্যা দিয়ে 1 কে ভাগ দিচ্ছে অনেকগুলো, মানে বড় সংখ্যা মানে কি 1 অনেকবার ভাগ হবে, ঠিক আছে। এটাই তো ছোট, মানে ভাগ হইতে হইতে ছোট হয়ে যাচ্ছে না, যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবো 1 কে তত ছোট মান আসবে, ঠিক আছে। তাহলে এটাকে ম্যাক্স করতে হবে, এটাকে ম্যাক্স করতে হবে কোনটাকে, যদি এটাকে মিনিমাম করতে চাই, মানে সর্বনিম্ন করতে চাই, ঠিক আছে। মিনিমাম করতে চাইলে এটাকে ম্যাক্স করতে হবে। এটাকে ম্যাক্স করার উপায় কি দেখি বলতো। এটাকে ম্যাক্স করার উপায় হচ্ছে যে, আমি যদি একটা শর্টকাট মানে একদম সহজ কথা বলি, এটা মাইনাস এটা মাইনাস এটা, আর আমি আগে বলছি 1/n স্কয়ার এর মান 1/n h স্কয়ার এর মান থেকে বড়, আর এখানে নেগেটিভ মান আসার কোনো সুযোগ নেই, কারণ কক্ষপথ সংখ্যাতে কখনো নেগেটিভ হয় না। 1 থেকে শুরু হবে, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথ। হ্যাঁ, -1 কক্ষপথ বলতে কিছু নেই। ঠিক আছে, তাহলে তার মানে এই মানগুলো কখনো মাইনাস আসবে না। আবার এই মানটা হচ্ছে এই মানটার থেকে বড়, এটা একটু আগে বুঝে আসি। তাহলে এই মানটার থেকে এই মানটা বিয়োগ যাচ্ছে, কেমন হয়, যদি এই মানটার থেকে এই মানটা বিয়োগই না যায়, তাহলে এই ওভারঅল মানটা সব থেকে বড় হবে না। আমি যদি আরো সহজ ভাষায় বলি, ধর 10 মাইনাস এক্স, 10 হচ্ছে এটা, 10 কে ধর এটা, আমি 10 বলতে বুঝেছি একটু অংশকে 10 বুঝেছি, আর একটু অংশকে এক্স বুঝেছি, ঠিক আছে। আমি যদি 10 মাইনাস 1 ও দিই, তাহলে মানটা কত আসতেছে, 9 হয়ে যাচ্ছে না। কিন্তু কেমন হয় যদি এক্স এর মানটা 0 হয়, এক্স এর মানটা 0 হলে তাহলে 10 মাইনাস 0, 10 মাইনাস 0, তো 10 মাইনাস 0 হলে 10 আসে না, মানে এটাই তো হাইয়েস্ট মান, এর থেকে হাইয়েস্ট মান তো আর হবে না। তার মানে এটাকে ম্যাক্সিমাম করার জন্য এই অংশটুকু বাদ দিতে হবে, এই অংশটুকু 0 করতে হবে। 0 মানে কি, কিছুই বিয়োগ হচ্ছে না এই অংশ থেকে, তো কিছুই যদি বিয়োগ না হয় এই অংশ থেকে, তার মানে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। 10 থেকে কিছুই বিয়োগ হচ্ছে না, 10 থেকে যদি কিছুই বিয়োগ না হয়, তাহলে কি হবে, 10ই আসবে, এই 10টাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু 10 থেকে যদি 1ও বিয়োগ হয়, তাহলে 9 হয়ে যাচ্ছে না, এটা আবার কমে যাচ্ছে না মানটা। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এটাকে 0 বানাইতে হবে। এটাকে 0 বানাতে গেলে কি করতে হবে, এটাকে 0 বানাইতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, আমরা জানি 1 ডিভাইড বাই সামথিং আছে, ঠিক আছে, 1 ডিভাইড বাই সামথিং আছে। 1 ডিভাইড বাই 0 সমান হচ্ছে যে ইনফিনিটি। তার মানে আমরা যদি এখন ক্রস গুণন করি, মানে এটাকে ইনফিনিটিকে এখানে নিয়ে আসি, 0টাকে এখানে নিয়ে আসি, তার মানে আমরা বলতে পারি 1 ডিভাইড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল 0। তার মানে n এর যদি ইনফিনিট হয়, মানে n এর যদি ইনফিনিট হয়, n এর যদি ইনফিনিটি হয়, তাহলে এই মানটা 0 আসতেছে, তাহলে এই মানটা 0 আসবে অনলি, আর কোনো উপায় নেই, ঠিক আছে, এই মানটা 0 আসবে। আমরা কি বলছিলাম, আমরা প্রথম দিনে বলছিলাম যে একটা পরমাণুর অসীম সংখ্যক ইলেকট্রন, তো অসীম সংখ্যক ইলেকট্রন বলতেছে অসীম সংখ্যক কক্ষপথ, অসীম সংখ্যক কক্ষপথ, অনেকগুলা কক্ষপথ, এগুলো শেষ নেই। হ্যাঁ, ইনফিনিটি মানে কি অসীম, হ্যাঁ, কিন্তু ইলেকট্রন গুলা কয়েকটি নির্দিষ্ট কক্ষপথে বিন্যস্ত থাকে, এটা ইলেকট্রন নাম্বারের উপর ভিত্তি করে। ইলেকট্রন যদি 4টা থেকে 4টার জন্য তার অসীম সংখ্যকে বিন্যস্ত থাকতে হচ্ছে, 4টার জন্য 2টা কক্ষপথ হলে হচ্ছে, yes? কিন্তু কক্ষপথ সংখ্যা কিন্তু অসীম। তো n এর যদি অসীম কক্ষপথ হয়, অসীম মানে আমরা জানি না, এটা কোনো শেষ নাই, অসীম কক্ষপথ হয়, তাইলেই তবে 0 আসবে। তার মানে ল্যামডার মান কখন মিনিমাম আসবে, ল্যামডার মান তখনই মিনিমাম আসবে, মানে ল্যামডা মিনিমাম আসবে যদি আমরা এখানে 1 ডিভাইড বাই এটা, বাকিটা তো সেম থাকবে, আর এইচ ইন্টু 1 বাই এল স্কোয়ার মাইনাস 1 বাই এখানে কি কি বলি, এন ইনফিনিট, স্কোয়ার, ইনফিনিটির সাথে স্কোয়ার লাগালে ইনফিনিটিতে আসবে, কারণ ইনফিনিট তো অসীম, ঠিক আছে, এটা, ঠিক আছে। তার মানে এটা না, তার মানে আমরা কখন বলবো ল্যামডার মান মিনিমাম আসবে, ঠিক আছে, আমরা তখনই ল্যামডার মান মিনিমাম বলবো, আমরা যদি বলি এখানে সূত্রটা লিখে আমরা বক্স করে দিচ্ছি, তো শুধু একটু মনে রাখলেই হবে, ঠিক আছে। কেন মিনিমাম বলতেছি, একটু যদি ভুলে যাস কোনো সমস্যা নেই, আমাদের মনে রাখতে হবে একটু অংশ, আমাদের মনে রাখতে হবে একটু অংশ, যখন আরেকটা অংশ মনে রাখতে হবে, যখন n এর সমান কি হবে, n এর সমান যদি ইনফিনিটি হয়, তখন হচ্ছে ল্যামডা কি আসবে, মিনিমাম আসবে, ল্যামডা কি আসবে, মিনিমাম আসবে, মানে ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্যের সর্বনিম্ন মান আসবে। এটা হচ্ছে আমাদের বক্স, আমাদের শুধু একটু অংশ মনে রাখলেই হবে, ঠিক আছে। আমি বক্স করে দিচ্ছি আমি ব্যাপারটা। তার মানে আমাদেরকে যদি ল্যামডা মিনিমাম মান বের করতে পারে, আমরা এন হাই মানে উচ্চ কক্ষপথটাকে অসীম ধরে নিব, ঠিক আছে।
বক্স করে দিলাম। তাহলে এখন ল্যামডা ম্যাক্স কেমনে বের করব, দেখি বল ল্যামডা ম্যাক্স কেমনে বের করব। ঠিক উল্টা হবে, ল্যামডা ম্যাক্স তখনই বের করতে পারবো যদি এটার মান সর্বনিম্ন আসে, একটু বসে আমার সর্বনিম্ন আসে, তো সর্বনিম্ন মান দিয়ে 1 কে ভাগ করি, তাহলে ওভারঅল মানটা অনেক বড় আসবে না? ওভারঅল মানটা অনেক বড় আসবে না, কারণ 1 কে ভাগ করার জন্য অনেকগুলো মান লাগতেছে, ঠিক আছে, কারণ সর্বনিম্ন মান দিয়ে ভাগ করতেছি। ওকে, তো সর্বনিম্ন, আর এটার মান যদি ম্যাক্স আসে, তার মানে 1 কে যদি ম্যাক্স সংখ্যা দিয়ে ভাগ করি, তার মানে মানটা এখানে অনেক ছোট আসবে না? ঠিক আছে, এটা একটু আগে এগুলো তো জানো, এগুলো ক্লাস 6 এ পড়া, ঠিক আছে। তো আমি আবার সূত্রটা ইয়ে করে যাই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে একটু চেঞ্জ করি, এটাকে যদি মিনিমাম বানাতে পারি, এটাকে যদি মিনিমাম বানাতে পারি, এটাকে যদি মিনিমাম বানাতে পারি, মিনিমাম বানাইতে পারি মানে সর্বনিম্ন বানাইতে পারি, তাহলে এটার মান আসবে কত, এটার মান আসবে ম্যাক্সিমাম, এটার মান আসবে ম্যাক্সিমামে, ল্যামডা মান আসবে ম্যাক্সিমাম, ম্যাক্স আসবে। এখন মিনিমাম কেমনে বানাবো, আবারও 10 মাইনাস এক্স হিসাব করতো, 10 মাইনাস এক্স অংশটাকে। আচ্ছা, তো 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স কখন মিনিমাম হয়? হ্যাঁ, একটা কথা চিন্তা কর, 10 মাইনাস এক্স কখন মিনিমাম হয়? 10 মাইনাস 1 দিলে কত হয়? 9। আর যদি 10 মাইনাস 9 দেস, উল্টা দিক থেকে আসো, 10 মাইনাস 9 দেস, তাহলে কি হবে? 1। এই 1 তো সব থেকে মিনিমাম নাম্বার, তাই না? মানে 10 থেকে কিছু একটা বিয়োগ দিতে হবে, তো কিছু একটা বিয়োগ দিলে সব থেকে মিনিমাম মান কখন আসবে? সব থেকে মিনিমাম মান তখনই আসবে যখন 10 এর আর পূর্ববর্তী সংখ্যা দিয়ে বিয়োগ দিই, ঠিক কিনা? 10 এর পূর্ববর্তী সংখ্যা দিয়ে বিয়োগ দিলে 1 আসে, আর 1টা হচ্ছে ম্যাক্স মিনিমাম ভ্যালু। বাকিগুলো দেয়, 10 মাইনাস 8 দিলে 2 আসে, 2 1 থেকে বড় না। 3 দিলে কত আসবে? 7 আসবে। বা 10 মাইনাস 7 দিলে কি আসবে? 3 আসবে। আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে, তার মানে সব থেকে ছোট মান হচ্ছে এটা 10। 10 কে যদি তার আগের সংখ্যা দিয়ে বিয়োগ দিই, তাহলে তবে সর্বনিম্ন মানটা আসতেছে 1 আসতেছে। তার মানে এখানে ঠিক সেম, এখানে এটাকে মিনিমাম করার জন্য, সর্বনিম্ন করার জন্য এটাকে কি করতে হবে এখন, এটাকে আমাদের, তাহলে আমাদের ns সমান হইতে হবে, ns কে অবশ্যই কিসের সমান হইতে হবে? আমাদেরকে ns সমান হইতে হবে n লো যেটা তার থেকে এক বেশি। n লো যদি 2 হয়, তাহলে 3 নাম্বার কক্ষপথ হইতে হবে। ঠিক আছে, বুঝাতে পারছি আশা করি। তাহলে আমাদের তখনই এটা কি আসবে, একটু অংশকে তখনই মিনিমাম করতে পারবো, পুরো অংশটাকে তখনই মিনিমাম করতে পারবো যখন আমরা n এর সমান আমরা nl প্লাস 1 বসাবো। ঠিক আছে, তাহলে এটা আরেকটা ফর্মুলা। তাহলে আমাদের মান কখন ল্যামডা ম্যাক্স পাবো, কখন ল্যামডা মিনিমাম পাবো, এটা বুঝাই বলছি। ঠিক আছে, তাহলে এটাও বক্স করে দিচ্ছি আমি। তো আলটিমেটলি কিভাবে প্রমাণ করছে এগুলো পরীক্ষায় আসে না, তুই ডাইরেক্ট মুখস্থ করতে পারোস, বাট যদি একদম বেসিক ক্লিয়ার থাকতে চাস তাহলে এগুলো বুঝে পড়লে ভালো। আচ্ছা, ওকে, তাহলে এটাও বক্স করে দিলাম, কখন ল্যামডা ম্যাক্স পাবে, কখন ল্যামডা মিনিমাম পাবে, স্টার মার্ক। এখান থেকে ম্যাথ আসবে মানে আসবে, শিওর থাক একদম। তার মানে আমাদেরকে যদি বলে, প্রশ্নের মধ্যে যদি বলে ল্যামডা ম্যাক্স এর মান বের করো বা ল্যামডা ম্যাক্স, তখন তখন কি হবে, তখন হচ্ছে আমরা, ধর দুই নাম্বার কক্ষপথ হচ্ছে লো কক্ষপথ, তার মানে 3 নাম্বার কক্ষপথ হবে এন হাই। ঠিক আছে, আবার ধর 3 নাম্বার কক্ষপথ হচ্ছে লো কক্ষপথ, তাহলে আমাদের এন হাই হবে কত, 4 নাম্বার কক্ষপথটা। বুঝতে পারছি আশা করি। দেখ, আমি যদি আরো সুন্দর করে ব্যাখ্যা করি, ধর আমাদের 2 নাম্বার কক্ষপথ হচ্ছে মেইন কক্ষপথ, ঠিক আছে, 2 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ হচ্ছে কি এন এল, মানে লো কক্ষপথটা হচ্ছে 2 নাম্বার কক্ষপথ। তো 2 নাম্বার কক্ষপথ থেকে হাই কক্ষপথ কোনগুলো হবে? 2 নাম্বার কক্ষপথ থেকে হাই কক্ষপথ 3 হবে, 4 হবে, 5 হবে, হ্যাঁ 6 হবে, 7 হবে, সো অন, এরকম হইতে থাকবে। কিন্তু এর থেকে এতগুলো, এগুলো সবগুলোই 2 নাম্বার থেকে হাই কক্ষপথ, ঠিক আছে, এনএইচ, এগুলো সবগুলোই এনএইচ, 2 থেকে বড়। কিন্তু সব থেকে এনএইচ এর মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু কোনটা? সব থেকে মিনিমাম ভ্যালু এটা না, 3 না? 3 না? তাহলে সব থেকে মিনিমাম ভ্যালু যদি 3 হয়, তার মানে কি এনএস সমান বোঝাচ্ছে না, এটা কি, এটা সমান বোঝাচ্ছে না এনএস সমান, তার মানে এনএল প্লাস 1। কারণ এনএল কত, এনএল হচ্ছে 2, এনএল হচ্ছে 2, 2 সাথে 1 যোগ করলে 3। আর এটাই হচ্ছে কি, যে 3টা হচ্ছে কি এনএস এর সব থেকে মিনিমাম ভ্যালু। আর মিনিমাম ভ্যালু দিয়ে এনএস যখন মিনিমাম ভ্যালু চলে আসে, তার মানে এটা ফুল এর মান কি হয়ে যাবে, মিনিমাম ভ্যালু আসবে না, এত লো ভ্যালুটা আসবে যেটা। হ্যাঁ, তাহলে ওভারঅল মানটা কি,
যেহেতু লো ভ্যালু দিয়ে 1 কে ভাগ করতেছে তাহলে ওভারঅল মানটা কি সবথেকে হাইয়েস্ট আসবে, তাহলে ল্যামডা ম্যাক্স হবে। বুঝতে পারছি আশা করি। ওকে, কারণ এটার মান কেন মিনিমাম আসবে, ধর 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এই যে আবার 10 কে যদি তার পূর্ববর্তী সংখ্যা দিয়ে বিয়োগ দিই, এটাকে আমরা 10 ধরছি না, একটু অংশকে 10 ধরছি, একটু অংশকে আমরা একটু অংশকে 10 ধরছি, একটু অংশকে x ধরছি। তো 10 থেকে কতটুকু বিয়োগ দিলে, মানে 10 থেকে কতটুকু বিয়োগ দিলে সবথেকে মিনিমাম ভ্যালু পাবো, ঠিক 10 এর আগের সংখ্যাটা বিয়োগ দিলে না, 10 মাইনাস 9, 10 মাইনাস 9 দিলে ঠিক আমরা 1 পাবো, সবথেকে মিনিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, তার মানে এখানে কি হবে, আমরা 10 মাইনাস মানে এর আগে সংখ্যাটা দিই, এখানে দেখ 3 আর 2 একদম আগে পরে আছে, ঠিক আছে, এরকম আর কি, বুঝতে পারছি আশা করি। কিন্তু এখন তুই বলতে পারো যে এখানে তো 10 মাইনাস 9 আছে, তো এখানে তো আবার 10 মাইনাস, এটা তো আবার 2 মাইনাস 3 হয়ে যাচ্ছে। 2 মাইনাস 3 কেন হবে ভাইয়া, 2 মাইনাস 3 হবে না, কারণ এটা 1/2, 1/2 মাইনাস 1/3 হচ্ছে, মান অবশ্যই এটা বড় এটার থেকে, কারণ 1 কে বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি তাহলে ছোট মান আসবে, আর 1 কে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি তার মানে বড় সংখ্যা আসবে এটা। হ্যাঁ, আলটিমেটলি আমি জাস্ট এই যে 10 মাইনাস 9 এটা জাস্ট একটা ফরম্যাট দেখাইছি আর কি, ফরম্যাট, এই ফরম্যাট দেখাই আমি এটা প্রুভ করে দিছি কখন মিনিমাম আসবে কখন ম্যাক্সিমাম আসবে, আশা করি বুঝতে পারছি আমি। ঠিক আছে, তাহলে কখন ল্যামডার মান ম্যাক্স পাবো, ল্যামডার মান মিনিমাম পাবো, এগুলো আমি বুঝে ফেললাম। তো আমাদের এখন সামারি করবো। ঠিক আছে, আমাদের মেইনলি লাগবে সামারিটাই, আমাদের মেইনলি কি লাগবে, আমাদের মেইনলি লাগবে সামারি, আমাদের মেইনলি লাগবে সামারি, সামারি। ওকে, সামারি কি, কারণ সূত্রগুলো তো প্রমাণ করতে বলবে না, আমাদেরকে বলবে যে জাস্ট কি কখন ল্যামডা মিনিমাম হবে কখন ল্যামডা ম্যাক্সিমাম হবে, ম্যাথ করো, তো আমরা ডাইরেক্ট ফর্মুলাটা বসাই দিব। তো আমাদের কি, আমরা যদি বলি সামারিটা কি, সামারি হচ্ছে ল্যামডা মিনিমাম হওয়া সত্য, ল্যামডা মিনিমাম হওয়া সত্য, হওয়া সত্য ওই সূত্রটার মধ্যে যখন এনএইচ ইনফিনিটি হবে। ঠিক আছে, আর ল্যামডা ম্যাক্স হওয়া সত্য, ল্যামডা ম্যাক্স হওয়া সত্য, ল্যামডা ম্যাক্স হওয়া সত্য যখন এনএইচ, ওই সূত্রতে n এর সমান কি হবে, nl+1 হবে, nl+1 হবে, মানে লো কক্ষপথ থেকে এক বেশি থাকবে n হাইটা। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে কি একটু কি তো হুম আচ্ছা আবার দেখ তো, একটা জিনিস খেয়াল কর, একটা জিনিস খেয়াল কর। আচ্ছা আমি আগে এটা বক্স করে দিই, বক্স করলে হয়ে গেল, আমি যদি শুধু এটা অংশ একটু অংশ বক্স করে দিই, বক্স করে দিই, আমরা আবার কি জানি, আমরা জানি না যে একটু আগে পড়ে আসছি যে মিউ বার ইজ ইকুয়াল 1/λ, 1/λ, কারণ কেন, মিউ বার মানে কি তরঙ্গ সংখ্যা, আমরা যদি ঠিক সেম সামারিটা তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে বলি, তাহলে ঠিক সেম সামারিটা যদি আমরা তরঙ্গ সংখ্যার মধ্যে নিই, সামারি তরঙ্গ সংখ্যার মধ্যে নিই, এর উল্টাটা হবে, কারণ 1/λ মানে ব্যস্তানুপাতিক, ল্যামডা বাড়লে মিউ বার কমে, ল্যামডা কমলে মিউ বার বাড়ে, তাহলে সামারিটা উল্টা হবে, মিউ বার, মিউ বার মানে কি তরঙ্গ সংখ্যা, মিউ বার ম্যাক্স কখন হবে, মিউ বার ম্যাক্স তখন হবে, মিউ বার ম্যাক্স হওয়া সত্য যখন এন এস সমান এন এল প্লাস ওয়ান হবে, উল্টাটা হবে। ঠিক আছে, আর মিউ মিনিমাম হওয়া সত্য, মিউ মিনিমাম হওয়া সত্য যখন আমাদের এন এস সমান ইনফিনিটি হবে, উল্টাটা হবে, কারণ ঠিক আছে, তার মানে আমাদের ম্যাথ যেখান থেকে আসবে আসুক, আমরা আশা করি আনসার করতে পারবো। তার মানে এই দুইটা বক্স করে দিলাম। ঠিক আছে, ওকে, এবার আমাদের আরো কিছু জানতে হবে, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য গুলা, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি আমি তোকে বুঝাচ্ছি, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য,
দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য একদম ইজি ভাইয়া। দেখো, আচ্ছা, আমি একটু সূর্য দিয়ে উদাহরণ দিই। কথার কথা ধর, এটা একটা সূর্য, এটা কি সূর্য, ঠিক আছে? তো সূর্য থেকে কি হয়? সূর্য থেকে বিভিন্ন তরঙ্গ বের হয় না? বিভিন্ন তরঙ্গ বের হয় না? এই যে তরঙ্গ বের হচ্ছে, ঠিক আছে? এখান থেকে সব তরঙ্গ কিন্তু আমরা দেখতে পারি না। আমরা দেখতে পারি কিছু নির্দিষ্ট তরঙ্গ। ধর এই তরঙ্গটা আমরা দেখতে পাচ্ছি, এই তরঙ্গটা দেখতে পারলে এই তরঙ্গটাকে আমরা সাদা দেখি। কি দেখি? সাদা। এই যে সূর্যের আলো সাদা দেখি না আমরা? সাদা। এটাকে সাদা দেখি। সাদা কেন দেখি? এই সাদা কিন্তু অ্যাকচুয়ালি সাদা না, এটা সাতটা রঙের মিশ্রণ। এই সাদা অ্যাকচুয়ালি কি? সাতটা রঙের মিশ্রণ। এটা কেমনে বুঝবো? আমরা যদি একটা বর্ণালীমিতিক কোনো যন্ত্রে ফেলি এই তরঙ্গটাকে, এই তরঙ্গটাকে যদি কোনো বর্ণালীমিতিক যন্ত্রে ফেলি, তখন এই বর্ণালীমিতিক যন্ত্রের মধ্যে আমরা কি দেখতে পাবো? সাতটা রং দেখতে পারবো। কয়টা রং দেখতে পারবো? সাতটা রং দেখতে পারবো। ১ ২ ৩ ৪ ৫ এরকম সাতটা রং দেখতে পারবো। আর এই সাতটা রং কি কি? বেনি, আসহ, কলা। এটা আশা করি আমরা জানি। ঠিক আছে? বেনি, আসহ, কলা। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে? এই সাতটা রং আমরা দেখতে পারবো। ওকে, এখন এই সাতটা রঙের তরঙ্গ দৈর্ঘ্যগুলো এক এক রকম। ঠিক আছে? এই যে এই তরঙ্গটা দেখতেছিস না, এই যে এই তরঙ্গটা, যে তরঙ্গটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে কিছু তরঙ্গ হচ্ছে অতিবেগুনি রশ্মি, কিছু তরঙ্গ হচ্ছে আবার কি অবলোহিত রশ্মি, তারপর হচ্ছে কিছু তরঙ্গ হচ্ছে আবার কি মানে আয়া রশ্মি, এরকম আর কি। এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। তো অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি এগুলো আমরা চোখে দেখতে পারবো না, আমরা শুধু দেখতে পারবো যে তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য 780 থেকে, সরি 780 বলতেছি, এই যে এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 এর মধ্যে হয়। 380 থেকে 780 এর মধ্যে, আমি তোকে বুঝাচ্ছি। ঠিক আছে? 380 থেকে 780 এর মধ্যে হয়, এরকম একটা রেঞ্জের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? এটা ধর একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, একটা তরঙ্গের দৈর্ঘ্য কতটুক? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা, এটাকে ল্যাম্ডা বলে, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা। এই ল্যাম্ডাটা যদি এই তরঙ্গটা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তখন হচ্ছে কি দৃশ্যমান আলোর মধ্যে পড়ে। দৃশ্যমান আলোর মধ্যে কেন পড়ে? দৃশ্যমান আলোকে আমরা সাদা দেখি, কিন্তু এটা সাদা রংটাকে যদি আমরা একটা বর্ণালীমিতিক যন্ত্রের মধ্যে ফেলি, তখন আমরা সাতটা রং দেখতে পারবো। এই সাদাটা আসলে সাতটা রঙের মিশ্রণ। ঠিক আছে? তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য কি, এটা বুঝাতে পারছি? তো এদের তরঙ্গ দৈর্ঘ্য গুলো আরেক রকম। ওই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য গুলোকে আমরা চোখে দেখতে পারি না, খালি চোখে দেখতে পারি না। আমরা খালি চোখে দেখতে পারি এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য গুলা। ঠিক আছে? এই যে সাদা রঙকে ফেললে সাতটা রঙের মিশ্রণ পাবো, সাতটা রঙের মিশ্রণ পাবো, সেখানে বেনিয়া সহ কলা। সেখানে হচ্ছে যে এক এক রঙের মিশ্রণ, এক এক রঙের তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। যেমন বেগুনি রং সৃষ্টি করতেছে এরকম একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? 380 থেকে 425। হ্যাঁ, কিন্তু 380 থেকে 780 মতো হবে। মানে সাতটা রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে যোগ, মানে সাতটা রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 মধ্যে 780 মধ্যে হবে। আমি যদি ব্যাপারটা আরো বুঝাই বলি, তো এই জিনিসটাতে আমি বেসিক পড়াটা আমি বুঝে বলতেছি। ঠিক আছে? এটা আমাদের নোটে লিখে রাখলে তোরা যারা নোট করতে পারোস, নোটটা রাখতে পারোস চাইলে। ভিডিওটা আবার একটু করে দেখে যা বলছে তা একটু নোট করতে পারোস, তাহলে আবার পরে ভুলে যাবে। কিন্তু একটু অংশ তো বেসিক পড়া, তাই আমি একটু অংশ রাখতেছি না। হুম, আমরা কি বলছি? আমরা হচ্ছে সাতটা রং দেখতে পারবো বলছিলাম, ঠিক না? সাতটা রং কি কি? বেগুনি, বেগুনি দেখতে পারবো। তারপর হচ্ছে কি আসমানি দেখতে পারবো, তাই না? বেনি, সরি বেনি। এরপর নীল দেখতে পারবো, ঠিক আছে? নীল। তারপর বেনি আসহ আসমানি, আসমানি। তারপর সবুজ আসহ, হলুদ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে? বেনি আসহ কলা। এই যে আমি যদি লিখি বেনি আসহ কলা। ওকে, আচ্ছা। তার মধ্যে বেগুনি রঙের যে আলোর প্রণালীটা দেখতে পারবো, এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল 380 থেকে 424 ন্যানোমিটার। ঠিক আছে? 424 ন্যানোমিটার। ন্যানোমিটার কিন্তু মিটার না, ন্যানোমিটার। ন্যানোমিটার হচ্ছে দৈর্ঘ্যের আরেকটা একক। ঠিক আছে? ল্যামডা ইজ ইকুয়াল, তাহলে বেগুনি রঙের জন্য হচ্ছে 380 থেকে 424। আর নীল রঙের জন্য হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল 424 থেকে 450। ল্যামডা ইজ ইকুয়াল 424 থেকে 450 ন্যানোমিটার। ঠিক আছে? আসমানি হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল কত? 450 থেকে 500 ন্যানোমিটার। 450 থেকে 500 ন্যানোমিটার। ঠিক আছে? সবুজ হচ্ছে কত? সবুজ হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল 500 থেকে 575 ন্যানোমিটার। ল্যামডা ইজ ইকুয়াল কত? 500 থেকে 575 ন্যানোমিটার।
থেকে 575 ন্যানোমিটার। হলুদ ইজ ইকুয়াল কত? হলুদের ল্যামডা ইজ ইকুয়াল হচ্ছে যে 575 থেকে 590 ন্যানোমিটার। 575 থেকে 590 ন্যানোমিটার। কমলা কত? কমলা ল্যামডা হচ্ছে যে 590 থেকে 600, 590 থেকে 600, 590 থেকে 647 ন্যানোমিটার, সরি 647 ন্যানোমিটার। ঠিক আছে। লাল হচ্ছে কত? ল্যামডা হচ্ছে কত? লালের ল্যামডা হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। 647 থেকে 780 ন্যানোমিটার। এবার আশা করি বুঝতে পারছো যে ল্যামডাটা 380 থেকে 780 ভিতরে আছে। এদের সবার তরঙ্গ দৈর্ঘ্য মিলে, মানে এদের সবার তরঙ্গ, বেগুনি রঙের জন্য তো একটা তরঙ্গ আসে, নীল রঙের জন্য একটা তরঙ্গ আসে, বেগুনি রঙের জন্য যে তরঙ্গটা আসে এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424 এরকম। হ্যাঁ, এদের সবার তরঙ্গগুলো যখন এক হয়ে যায় তখন আমরা সাধারণ দেখতে পাই। সূর্য থেকে যখন এদের সবার তরঙ্গগুলো এক হয় তখন আমরা সাধারণ দেখতে পাই। আর এদের সবাইকে একত্রে কি বলা হয়? দৃশ্যমান আলো। এদের সবাইকে কি বলা হয়? দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো মানে কি? যেটা চোখে দেখতে পারি সেটা। ওকে। তারপর আমাদের আরেকটা জিনিস পড়তে হবে। আমাদের একটা জিনিস পড়তে হবে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর সিরিজ। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর সিরিজ। হ্যাঁ, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর সিরিজটা হচ্ছে আজকে লাস্ট থিওরি পড়া, তারপর হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। আমরা যদি যাই যে এখন আমরা পড়বো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সিরিজ। হাইড্রোজেনের ব্যাপারটিকে আমি বুঝাচ্ছি তোকে। হাইড্রোজেনের হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সিরিজ। পারমাণবিক বর্ণালী সিরিজ। পারমাণবিক বর্ণালীর সিরিজ। ঠিক আছে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর সিরিজ। ওকে, জিনিসটা কি আমরা একটু বলি। তার জন্য আমাদের একটা কবিতা করতে হবে। ঠিক আছে। লাইলির বাবার পাশে ব্রাজিলের কি ছিল আমি নিজে ভুলে গেছি, তার একটু। আচ্ছা, লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটতো। ঠিক আছে, লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটতো। লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটতো। কবিতাটা কি? লাইলির লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটতো। ব্রাজিলের ফুটবলার হাঁটতো। ফুটবলার হাঁটতো। ঠিক আছে। লাইলি দিয়ে কি বোঝাচ্ছে? লাইম্যান। লাইলি দিয়ে কি বোঝাচ্ছে? লাইম্যান। লাইম্যান। ঠিক আছে। বাবার দিয়ে কি বোঝাচ্ছে? লাইম্যান লাইম্যান বামার। ঠিক আছে, বামার। তাহলে কি আমি সবাই বুঝাবো। পাশে দিয়ে কি বোঝাচ্ছে? পার্সিয়ান। ব্রাজিল দিয়ে কি বোঝাচ্ছে? ব্রা দিয়ে বোঝাচ্ছে ব্রাকেট। ঠিক আছে, ব্রাকেট। ফুটবলার এটা দিয়ে বোঝাচ্ছে ফুন্ট। এটা দিয়ে কি বোঝাচ্ছে? ফুন্ট। ফুন্ট। আর হা দিয়ে কি বোঝাচ্ছে? হামফ্রিস। হা দিয়ে কি বোঝাচ্ছে? হাম ফ্রিস। ওকে, হা দিয়ে কি বোঝাচ্ছে? হামফ্রিস। আচ্ছা, এই যে লাইম্যান, বামার, পার্সিয়ান, ব্রাকেট, ফুন্ট, হামফ্রিস, এগুলো কিন্তু সিরিয়াল। এই সিরিয়াল কিন্তু ব্রেক করা যাবে না। কিসের সিরিয়াল? কিসের সিরিজ? এটা কিসের সিরিজ বা কিসের সিরিয়াল? ঠিক আছে, এটাতে আমরা আস্তে আস্তে আসতেছি। এটা আসার আগে আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে। আমাদেরকে আগে একটা ছক আঁকতে হবে। কি আঁকতে হবে? ছক আঁকতে হবে। আমি যদি আমি ছকটা আঁকি, এই ছকটা যদি আমি আঁকি, ঠিক আছে। আচ্ছা, আমি ছকটা এঁকে রাখছি, কারণ ছকটা যদি এখন তোদের সামনে আঁকতাম তাহলে হচ্ছে ভিডিওটা লেন্থি হইতো। ঠিক আছে, তো ছকটা আঁকলাম। তো এখানে কি ছকটার দ্বারা কি বোঝাচ্ছে আমি তোদেরকে দেখাচ্ছি। এখানে হবে সিরিজের নাম। ঠিক আছে, সিরিজের নাম। সিরিজ, এটা হচ্ছে সিরিজ। সিরিজ কি কি আছে? লাইম্যান, লাইম্যান, বামার, পার্সিয়ান, ব্রাকেট, ফুন্ট,
তারপর হচ্ছে কি হামফ্রিজ, হামফ্রিজ, ঠিক আছে, এগুলো হচ্ছে সিরিজের নাম। আচ্ছা, এখানে কি দিব, এখানে দিব হচ্ছে এন এল, আস্তে আস্তে বুঝবি, এটা এন হাই, ঠিক আছে, আর এটা হচ্ছে বর্ণালী অঞ্চল, বর্ণালী অঞ্চল, ঠিক আছে, বর্ণালী অঞ্চল। ওকে, তাহলে আমরা এখন একটা জিনিস, লাইম্যান সিরিজ হচ্ছে যে, লাইম্যান হচ্ছে একদম এক নাম্বার সিরিজটা, ঠিক আছে, এক নাম্বার সিরিজ যেহেতু, লাইম্যান সিরিজ হচ্ছে যে এন এল সমান সবসময় 1 হবে, সেই জন্য এটাকে এক নাম্বার সিরিজের এক নাম্বার হচ্ছে লাইম্যান, এটি সিরিয়ালটা কিন্তু মেনটেন করতে হবে এক। যদি ইলেকট্রনটা যদি এক নাম্বার কক্ষপথ থেকে 2 3 4 ডট 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 এর পরবর্তী কক্ষপথগুলোতে যায়, তাহলে একটা তরঙ্গ সৃষ্টি হবে না, কারণ ইলেকট্রন এক স্থান থেকে আরেক স্থানে গেলে একটা তরঙ্গ সৃষ্টি হয়। ওই তরঙ্গটাকে যখন আমরা বর্ণালীমিতিক অঞ্চলে বর্ণালীমিতিক যন্ত্রে ফেলবো, তখন বর্ণালীমিতিক যন্ত্রটা বলবে যে এই তরঙ্গটা হচ্ছে, এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য হবে যে অতিবেগুনী, অতিবেগুনী, ঠিক আছে, ওই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য হবে কত, অতিবেগুনী। আমি যদি আরেকটু ডিটেলসে বলি, আমি যদি বলি, ইয়া দেখ, আচ্ছা আমি আগে চিত্রটা কপি করে নিয়ে আসতে পারি কিনা দেখি, হয়ে গেল, এই যে এই চিত্রটা কপি করে এখানে পেস্ট করলাম। আচ্ছা, এ দেখ, ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে একটা তরঙ্গ সৃষ্টি হয়, এই যে দেখছো একটা তরঙ্গ সৃষ্টি হয়, এই তরঙ্গটাকে যখন আমরা বর্ণালীমিতিক যন্ত্রে ফেলবো, বর্ণালীমিতিক যন্ত্রটা কি করবে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা মেপে নিবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, ওই তরঙ্গটার মধ্যে যতগুলো তরঙ্গ আছে ওই তরঙ্গগুলোর দৈর্ঘ্য কতটুক, মানে প্রতিটা তরঙ্গের দৈর্ঘ্য কতটুক, ঠিক আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য কি, এটা তো আমি অনেকবার বুঝে আসছি অলরেডি, আবারও বললাম, হ্যাঁ, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা মেপে নিবে। ওই তরঙ্গ দৈর্ঘ্যটা বর্ণালীমিতিক যন্ত্র যা শো করবে তা হচ্ছে অতিবেগুনী। কখন শো করবে, যদি এনএল 1 হয়, মানে এটা তো এক নাম্বার কক্ষপথ হয়, মানে লো কক্ষপথটা যদি সবসময় 1ই হয়, আর এন হাই যদি 1 এর থেকে বড় হয়, 2 3 4 5 6 7 এটা সো অন হতে পারে, এটা চলতে থাকবে। তো 2 থেকে 1 এ গেলে, 3 থেকে 1 এ আসলে, ঠিক আছে, বা 4 থেকে 1 এ গেলে, বা 5 থেকে 1 এ গেলে, বা 6 থেকে 1 এ গেলে, কিংবা 1 থেকে 2 তে গেলে, 1 থেকে 3 এ গেলে, 1 থেকে 4 এ গেলে, যে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে, এই তরঙ্গগুলো কি হবে, অতিবেগুনী, এগুলো অতিবেগুনী তরঙ্গ সৃষ্টি হবে, মানে অতিবেগুনী রশ্মির তরঙ্গ। আশা করি এবার বুঝতে পারছি। তাহলে বামা সিরিজটা কেন সিরিয়ালি লিখতে বলছি, এবার আস্তে আস্তে বুঝছি। বামা সিরিজ কি হবে, লোয়েস্ট কক্ষপথটা সবসময় 2 হবে, আর এন হাই সবসময় কত হবে, 3 4 5 6, মানে 2 থেকে বড়, 5 6 সো অন, ডট ডট ডট। তখন যে তরঙ্গ বর্ণালী অঞ্চল পাবো, তখন যে বর্ণালীটা পাবো, তখন হচ্ছে সেটা কি, এটা পাবো দৃশ্যমান, এটা পাবো কি দৃশ্যমান। এটা দ্বারা কি বোঝালো, মানে 3 থেকে 2 তে আসলে, বা 4 থেকে 2 তে আসলে, বা কিংবা 5 থেকে 2 তে আসলে, কিংবা 6 থেকে 2 তে আসলে, নতুবা 2 থেকে 3 এ গেলে, নতুবা 2 থেকে 4 এ গেলে, নতুবা 2 থেকে 5 এ গেলে, এই যে তরঙ্গ সৃষ্টি হবে, এই তরঙ্গটা যখন বর্ণালীমিতিক যন্ত্রে ফেলবো, এই তরঙ্গটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য শো করবে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটু আগে বলে আসছি যে, তার মানে এটা তরঙ্গ দৈর্ঘ্য সবসময়, এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা এই কন্ডিশনের তরঙ্গ দৈর্ঘ্য, মানে বামার কন্ডিশনের তরঙ্গ দৈর্ঘ্য সবসময় 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হবে, এটা তো আমরা জানি। আর 380 থেকে কতটুকু হলে কোন রংটা দেখতে পারবো, এটাও আমরা জানি। দৃশ্যমান মানে কি, যেটা আমরা খালি চোখে দেখতে পারবো, ঠিক আছে। পার্সেন্ট মানে কি, 3 হবে, আর এটা কত হবে, 4 5 6 ডট 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 ডট। এখানে যে ইয়াটা পাবো, এগুলো সবগুলো অবলোহিত, এরপর সবগুলো অবলোহিত পাবো। অবলোহিত মানে কি, এগুলো আস্তে আস্তে আরো বুঝবো, মোটামুটি দৃশ্যমানটা তো বুঝতে পারছি, ঠিক আছে। এরপর সবগুলো অবলোহিত হবে, ঠিক আছে। এগুলো এই সিরিজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউতে মাস্ট আসে, এই সৃজনশীলও আসবে, ঠিক আছে, রিটেনও অবশ্যই আসবে। অবলোহিত, এগুলো সবগুলো অবলোহিত হবে, আমি আগে থেকে লিখে দিচ্ছি, তাই হুম, অবলোহিত হবে। আচ্ছা, ব্র্যাকেট কত হবে, ব্র্যাকেট হচ্ছে 4 থেকে, এরপর 5 6 7, মানে সিরিয়াল এভাবে যাইতে থাকবে। এটা হবে কত, ফুন্ড হবে কত, 5, লো হবে 5, হ্যাঁ। তার মানে এন লোটা মনে থাকতে পারলে, সবার যদি এন লোটা মনে থাকে, বাকিগুলো তো আমরা নিজে লিখতে পারবো, ঠিক আছে। 6 7 8, এটা মাস মনে রাখবে, ফুল সিরিজ কোনটা, ব্র্যাকেট সিরিজ কোনটা, লাইন সিরিজ কোনটা, হ্যাঁ। উল্টা পাল্টা মনে করলো, হুট করে যদি তোকে জিজ্ঞেস করে যে ব্র্যাকেট সিরিজ কত, কত থেকে কত, তখন তুই বললি এন লো হচ্ছে 4 হবে, আর এন হাই হচ্ছে যে 4 থেকে বড় হবে, হ্যাঁ। এটা মাস মনে রাখতে হবে। হুট করে হামফ্রি সিরিজে বলতে পারে হামফ্রি সিরিজ 6 হবে, তার মানে 7 8 9 ডট 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 ডট, তার মানে
আর এই এই বর্ণালীগুলা মানে এই কন্ডিশনগুলা, এই যে 2 থেকে 1 এ আসলে, 3 থেকে 1 এ আসলে, বা 3 থেকে 2 তে আসলে, 4 থেকে 2 তে আসলে, 5 থেকে 2 তে আসলে, এই যে পার্সেন্ট, এই সিরিজগুলো কোথায় দেখা যায়? এই যে বর্ণালী সিরিজগুলা, এই সিরিজগুলো কোথায় দেখা যায়? অনলি হাইড্রোজেনে দেখা যায়। তাহলে এটাকে বলা হয় হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সিরিজ। তাহলে বুঝাইতে পারছি আশা করি, আমি আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে? তাহলে চিত্রটা যদি এই কন্ডিশনের জন্য চিত্রটা যদি সুন্দর করে আঁকি, তাহলে কি হবে? কন্ডিশন যদি চিত্রটা সুন্দর করে আঁকি, তাহলে কি হবে? ইলেকট্রনটা এক স্থান থেকে আরেক স্থানে গেছে, একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, একটা তরঙ্গ দেখা যাবে। এই তরঙ্গটা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই যে এখান থেকে মানে প্রতিটা তরঙ্গের, এগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বর্ণালী সিরিজটা করা হয়। যেমন দৃশ্যমান আলো হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়। অতিবেগুনি হচ্ছে কি দৃশ্যমান আলোর আগে, মানে তরঙ্গ দৈর্ঘ্য আরো ছোট হবে। অতিবেগুনি হচ্ছে 10 থেকে 370 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে কি যে তরঙ্গ দৈর্ঘ্য, ওই তরঙ্গগুলো হচ্ছে কি অতিবেগুনি। আর অবলোহিত হচ্ছে দৃশ্যমান থেকে আরো বড় হয় তরঙ্গ দৈর্ঘ্যগুলো। দৃশ্যমান হচ্ছে যেহেতু 780 পর্যন্ত লাস্ট রেঞ্জ, তার মানে 780 থেকে প্রায় 1000 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো হয়, ওই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গগুলো হচ্ছে অবলোহিত, অবলোহিত বা অবলোহিত রশ্মি। ঠিক আছে? তরঙ্গকে তো আমরা রশ্মি হিসেবে বলতে পারি। ঠিক আছে? যদি আলোক তরঙ্গ কথা হিসাবই করি, তাহলে এটা আশা করি বুঝাতে পারছি আমরা। ঠিক আছে? তাহলে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে লাইন নাম্বার। আরেকটা কি বুঝতে হবে? আরেকটা করতে হবে লাইন নাম্বার। দেখি, লাইন নাম্বার, লাইন নাম্বার করতে হবে। ঠিক আছে? ওকে, লাইন নাম্বার দিয়ে আমরা কি বুঝছি আমরা? ঠিক আছে? লাইন নাম্বার দিয়ে আমরা কি বুঝছি? বামা সিরিজের যেমন ধর বামা সিরিজের ফোর্থ লাইন, বামা সিরিজের কি বললো প্রশ্নের মধ্যে? বললো বামা সিরিজের ফোর্থ লাইন। আমি কয়েকটা দেখা দিচ্ছি, তাহলে উদাহরণ এক্সাম্পল দেখা দিলে তুই বুঝবি যে আমি কি বলতেছি। ধর বললো বামা সিরিজের ফোর্থ লাইন। ঠিক আছে? বামা সিরিজের ফোর্থ লাইন। ওকে, বামা সিরিজের ফোর্থ লাইন, এটা দ্বারা কি বুঝাইলো? হুম, এটা দ্বারা বুঝাইলো আমাদের লাইন নাম্বার হচ্ছে যে, আমাদের লাইন নাম্বার হচ্ছে, লাইন নাম্বার হচ্ছে যে আমাদের 4। আমাদের লাইন নাম্বার কত? 4। আর বামা সিরিজের ক্ষেত্রে আমরা এন লো সমান কত জানি? আমরা বামা সিরিজে জানি না যে এন লো সমান সবসময় 2ই হবে। এন লোটা মুখস্থ রাখতে হবে, বাকিগুলো তো আমরা নিজেরা বলতে পারবো, কারণ এন লোটা নির্দিষ্ট। এই যে তোর যদি বিশ্বাস না হয়, এই যে দেখ, বামা সিরিজের ক্ষেত্রে, বামা সিরিজের ক্ষেত্রে এন লো সমান হচ্ছে কত? 2। মানে 2 থেকে ইলেকট্রন গুলো হয় এর পরে কক্ষপথগুলোতে যাবে না, অথবা পরে কক্ষপথগুলো থেকে 2 তে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এন লো সমান কত? 2। তারপর এন হাই সমান তাহলে কত হবে? এন হাই সমান কত হবে? হ্যাঁ, লাইন নাম্বার যদি 4 হয়, আমরা সূত্রটা হচ্ছে লাইন নাম্বার ইজ ইকুয়াল এন লো প্লাস এন হাই। ঠিক আছে? এন লো প্লাস এন হাই। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই, এখন 4 ইজ ইকুয়াল কত হবে? 2 প্লাস এন এস তো বের করতে হবে, তাহলে এন হাই কত হবে? এন হাই আমরা এখান থেকে বের করে বলতে পারি না? 4 মাইনাস 2 ইজ ইকুয়াল 2। ঠিক আছে? ওকে, এই যে ওকে, কিন্তু এটা হবে না, এটা হবে না। কেন হবে না? আমি আগে বলছিলাম যে ভুল না পড়াইলে তোরা শুধরাবি না। ঠিক আছে? ভুল পড়াইতে হবে। ভুল পড়াইছি এই কারণে, কারণ আমরা সব সময়, আমি বেশিরভাগ ছেলে দেখছি এই জায়গাটা ভুল করে ফেলে, এই জায়গাটা ভুল করে ফেলে, কারণ আমরা লাইন নাম্বারের সূত্রটাই ভুল লেখে। ঠিক আছে? লাইন নাম্বার সূত্র এটা না। লাইন নাম্বারের সূত্র হচ্ছে, লাইন নাম্বার সূত্র হচ্ছে, আমি যদি তোকে বলি, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ওগুলো আগের সূত্রগুলোর সাথে গুলাই ফেলে। লাইন নাম্বার সূত্র হচ্ছে লাইন নাম্বার ইজ ইকুয়াল এন হাই মাইনাস এন লো। তার মানে এখন মানটা বসা, এখন বসে 4, আর এন হাই তো আমাদেরকে বের করতে হবে, আর এটা 2। ঠিক আছে? মাইনাস 2, সূত্রে মাইনাস। ঠিক আছে? এন লো তো বামা সিরিজের ক্ষেত্রে সবসময় 2 হয়, তাহলে এন এর সমান কত হবে? 4 প্লাস 2। 2টাকে ওই পাশে গেলে 2, 4 প্লাস হয়ে যাবে, এটা কত হবে? 6 হবে। ঠিক আছে? ঠিক সেম জিনিস আমি যদি আরো একটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? আমি কোথায় কোথায় যাওয়া যায়? ওকে, ধর আমাদের একটা হচ্ছে ফুন সিরিজের 6 লাইন, আমাদেরকে এখন বলছে ফুন সিরিজের 6 লাইন, ফুন সিরিজের 6 লাইন,
6 ফুল সিরিজে 6 লাইন, এটা দ্বারা কি বোঝে? তার মানে আমাদের লাইন নাম্বার সমান কত দেওয়া আছে? আমাদের লাইন নাম্বার সমান দেওয়া আছে যে লাইন নাম্বার সমান দেওয়া আছে কত? লাইন নাম্বার সমান দেওয়া আছে 6। ওকে, তাহলে ফুল সিরিজের ক্ষেত্রে n লো সবসময় কত হবে? n লো সবসময় 5ই হবে, ঠিক আছে? তাহলে n হাইটা বের করতে বলছে, পারবি না? n হাই কত? এটা কত পারবি না? তাহলে কত? আমরা কি জানি লাইন নাম্বার ইজ ইকুয়াল n এজ মাইনাস n লো। তাহলে লাইন নাম্বার যদি 6 দেওয়া থাকে তাহলে n হাই কত? n হাই হচ্ছে আমরা জানি না, n হাইটা এখানে থাকলো মাইনাস 5, তাহলে কত হবে? n h ইজ ইকুয়াল 6 প্লাস 5, ওইটা 5টা ওই পাশে গেলে এটা 11 হবে। তাহলে আশা করি লাইন নাম্বার কি এটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে? তাহলে আমরা এখন কিছু ম্যাথ করব, ম্যাথ করলে আমাদের টপিকগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে ম্যাথের প্রশ্নগুলো আমি রেডি করে রাখছি তোদের জন্য। আচ্ছা, আমি কয়েকটা ম্যাথ রেডি করে রাখছি তোদের জন্য, এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের সব অঙ্ক পারার কথা। এইভাবেই আমরা ম্যাথ প্র্যাকটিস করতে থাকবো, এমনভাবে প্র্যাকটিস করবো যাতে কয়েকটা অঙ্ক করলে আমরা সব ম্যাথ করতে পারি। আমরা এখন সলিউশন আসি, সলিউশন, ঠিক আছে? ওকে, সলিউশন কি হবে? আচ্ছা, আমাদের আগে প্রশ্নটা করতে হবে, তাই তো? হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন বলে দিচ্ছে, তার মানে আমাদের আর কোনো অসুবিধা নেই, জ্যাটের মান 1 হবে, কারণ প্রোটন সংখ্যা 1। হাইড্রোজেনের পরমাণু অনুমোদিত প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বলছে। আমরা বোর কক্ষপথ বলতে কি বুঝি? 1 নম্বর কক্ষপথটা, আবার বলেও দিচ্ছে প্রথম বোর কক্ষপথ, তার মানে কি 1 নম্বর কক্ষপথের কথাই বলছে, ঠিক আছে? কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষে ইলেকট্রনের কণিক ভরবেগ, ঠিক আছে? তারপর হচ্ছে কি, মানে এক নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা কণিক ভরবেগ কত হবে, তারপর রৈখিক দ্রুতি কত হবে, কণিক ব্যাগ কত হবে, প্রতি সেকেন্ডে পূর্ণ সংখ্যা কত হবে, রৈখিক ভরবেগ কত হবে। এই প্রশ্নটা এভাবে বানানো, আমি এভাবে বানাইছি যাতে একটা প্রশ্নের ভিতরে সবগুলা টার্ম চলে আসে, সবগুলা টার্ম চলে আসলে আমরা প্রতিটা জিনিস সলভ করলে আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে? তবে এখানে একক নিয়ে ঝামেলা আছে, এস এককের ম্যাথগুলো করা যায়, সিজিএস এককের ম্যাথগুলো করা যায়। হ্যাঁ, আমরা প্রথমে নর্মালি ম্যাথ শুরু করছি মাত্র, ঠিক আছে? আমরা আস্তে আস্তে জানবো যে সিজিএস একক কি, এস একক কি, এগুলো আস্তে আস্তে, ঠিক আছে? নর্মালি আমরা ম্যাথগুলো করি, যার ফর্মুলা জানছি তার থেকেই, ঠিক আছে? এতক্ষণ যা যা ফর্মুলা জানছি। 1 নাম্বার হচ্ছে কি, বোর কক্ষপথে ব্যাসার্ধ বের করতে বলছে। আমরা কি জানি? আমরা জানি এখানে দিছে কি n সমান 1, এটা দিয়ে দিছে, তাহলে r1 সমান কত হবে? r1 সমান আমরা কি জানি? সূত্র হচ্ছে যে rn এর সূত্র হচ্ছে যে, আচ্ছা এখানে আমরা শর্টকাট সূত্র বসাইতে পারি, আবার লং কাটের করতে পারি। আমরা কিভাবে করব? আমরা নরমালি করব, যদি এইচএসসি তে আসে, আমরা একাডেমিক ক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করব লং কাটের সূত্র বসাই করার, ঠিক আছে? চেষ্টা করব, কিন্তু অ্যাডমিশন আসলে বা এমসিকিউ তে আসলে সেটা এইচএসসি এমসিকিউ হোক আর একাডেমিক এমসিকিউ হোক, একাডেমিক ক্ষেত্রে এমসিকিউ তে আসলে তখন তো আমরা লং কাটে করলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, তখন আমরা শর্টকাটের সূত্র ইউজ করবো। কিন্তু আমরা রিটেনে যখন ম্যাথ করার ট্রাই করব, তখন হচ্ছে আমরা কি লং কাটের সূত্র যেটা, ওই সূত্রটা বসাবার চেষ্টা করব। তাহলে আমরা আর এন সমান কি জানতাম? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট তারপর কত, পাই এম ই স্কোয়ার, ঠিক আছে? এটা আমরা জানতাম, তাই না? পাই এম ই স্কোয়ার। ওকে, আমরা প্রথমে, আর যদি রিটেনে যদি আমরা শর্টকাটে ম্যাথ করতে চাই, রিটেনে শর্টকাটে ম্যাথ করা যাবে, নাম্বার কাটার কোনো সুযোগ নেই। কিন্তু রিটেনে শর্টকাটে ম্যাথ করার ক্ষেত্রে তখন কি করতে হবে? আমাদেরকে আগে এই সূত্রটা লিখতে হবে, এই সূত্রটা লিখে তারপর শর্টকাটের সূত্রটা লিখে তারপর শর্টকাটে ম্যাথ করতে হবে, ঠিক আছে? কিন্তু প্রথমে যদি শর্টকাটের সূত্রটা লিখে ফেলোস তাহলে কেটে দিবে, কারণ শর্টকাটের সূত্রটা আসছে কোত্থেকে? অবশ্যই এই এটার থেকে তো আসে, কিভাবে আসে আমি দেখে আসছি কিন্তু, ঠিক আছে? এখন আমি শর্টকাটের সূত্রটা লিখতে পারি। শর্টকাটের সূত্র কি? শর্টকাটের সূত্র ছিল না যে কত, 0.53, ব্যাসার্ধের ক্ষেত্রে কি 0.53 ইন্টু এন স্কোয়ার, এটাই। এখন আমাদেরকে কি বলছে? এখন প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন বলছে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তো প্রথম বোর কক্ষপথ মানে কি n সমান 1, ঠিক আছে? কক্ষপথ সংখ্যা n সমান 1, তাহলে n সমান 1 বসাইলে তাহলে এটা 0.53 থাকে, তো 0. কলম গেল, আচ্ছা। এখন আমি আবার এটাও বলছিলাম যে 0.5 শর্টকাটের সূত্র বসালে এককটা কিসে আসবে? আংস্ট্রমে আসবে। এখন আংস্ট্রমে আসলে এখন আমাদেরকে কি প্রশ্ন বলছে যে এটা মিটারে প্রকাশ করো বা কিছুতে প্রকাশ করো, বলে দিছে, বলে দেয়নি, বা এসআই এককে প্রকাশ করো, এটাও বলে দেয়নি। তো রেজাল্টটা এখানে একটু রেখে দিলে হচ্ছে, ঠিক আছে? যেহেতু বলে দেয়নি কিছু, বলে দিলে আমরা তখন আংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করে নিতাম। কেমনে কনভার্ট করতাম? 1 আংস্ট্রম সমান 10^10 মিটার, ঠিক আছে? কেমনে কনভার্ট করতে, এগুলো দেখাই আসছে আমি এতক্ষণ, ঠিক আছে? তাহলে এটা আনসার। তাহলে 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে যে কক্ষে ইলেকট্রনের কণিক ভরবেগ কত হবে? তো কণিক ভরবেগের তো সূত্র একটাই আছে, ঠিক আছে? একটা না দুইটা আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনটা বসাবো? এই ক্ষেত্রে হচ্ছে L সমান NS/2 পাই, ঠিক আছে?
আরেকটা সূত্র আছে এমবিআর। এমবিআর এর সূত্রটা বসাই কি কোনো লাভ হবে? এখানে কি আমাদের ইলেকট্রনের এম এর মান জানি, কিন্তু বি এর মান জানি? বি এর মান দেওয়া আছে কোথাও? দেওয়া নাই। আর এর মানও কোথাও দেওয়া নেই। যদি আর এর মানে এখান থেকে 1 নাম্বার থেকে পাইছি, কিন্তু বি এর মান তো দেওয়া নেই। তো আমরা জটিলতায় কেন যাব? আমরা সহজ একটা সূত্র আছে NH ডিভাইড বাই 2 পাই। এই সূত্রে শুধু n এর মান জানলেই হয়। তো n এর মান কত? 1। তো 1 বসাই দে, 1 বসাই দিলাম। আর এই যে h কি? h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক এই অঙ্কগুলোতে যত ধরনের ক্লু লাগে এই ক্লুগুলো আমি একটা লিস্ট করে দিব, ঠিক আছে? কয়েক মানে নেক্সট লেকচারগুলোতে আমি একটা লিস্ট করে দিব, তখন ইজি হয়ে যাবে। আপাতত এমনি অঙ্কগুলো একটু ট্রেলার দেখাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মানটা দিয়ে দিছে প্রশ্নের মধ্যে যে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। যদি মানটা প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে তো মুখস্থ করে ফেলতে হবে। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড, এককটা সহ। তাহলে আমি যদি প্লাঙ্কের ধ্রুবকের মানটা বসাই দিই 6.63 × 10⁻34, ঠিক আছে? আর পায়ের মান তো পাই তো রেখে দেয়, এটা ক্যালকুলেটরে ডাইরেক্ট পাই বসাই দিবি। আর এম ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। কিন্তু আমরা যেহেতু অঙ্কগুলো এসআই এককে করব, এসআই একক করার ক্ষেত্রে কি ভরের এসআই একক হচ্ছে যে কেজি। ভরের এসআই একক কি? কেজি। তাহলে কেজিতে আমরা কি জানি? 1000 গ্রাম সমান 1 কেজি, ঠিক আছে? 1000 গ্রাম সমান 1 কেজি। তো ইলেকট্রনের ভর হচ্ছে m সমান হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম, ঠিক আছে? তো গ্রাম থেকে কেজিতে নিতে পারবো না, এটাকে 1000 দিয়ে ভাগ করে দিলে তো কেজি চলে আসে, ঠিক আছে? যেহেতু কেজির মান বড়, গ্রাম থেকে কেজি বড়, তার মানে যে মানটা গ্রামে 9.11 × 10⁻28 এটা কেজিতে আরো ছোট হবে, ঠিক আছে? সেজন্য 1000 দিয়ে ভাগ হবে। আর যদি এবার মনে রাখা, শর্টকাট টেকনিক শিখাচ্ছি যে আর কি, ঠিক আছে? আর যদি কেজি থেকে গ্রামে কনভার্ট করতে বলে, কেজি বড় না গ্রাম বড়? অবশ্যই গ্রাম, সরি অবশ্যই কেজি বড়, তার মানে গ্রাম ছোট। যে মানটা কেজিতে আছে ওই মানটা গ্রামে আরো বড় হবে, ঠিক আছে? গ্রামে আরো বড় মান দেখাবে, যেহেতু গ্রাম ছোট কেজি থেকে। তাহলে যেটা কেজিতে হবে, তাহলে কেজি থেকে গ্রামে নেওয়ার সময় আমরা 1000 গুণ করবো, গ্রাম থেকে কেজিতে নেওয়ার সময় আমরা 1000 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট টেকনিক শিখাইছি। আর এটা তো একদম ঐকিক নিয়ম, একদম ঐকিক নিয়ম না যে 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 1 গ্রাম সমান কত? 1 ডিভাইড বাই 1000। তাহলে 9.11 × 10⁻28 গ্রাম সমান কত? হ্যাঁ, তাহলে 1 × 9.11 × 10⁻28 ডিভাইড বাই 1000, এই যে সেম কথা, ঠিক আছে? নরমাল ঐকিক নিয়ম। আচ্ছা, তাহলে আমরা এসআই একক হচ্ছে কেজিতে বসাবো। তাহলে ইলেকট্রন ভরটা কত হবে? ইলেকট্রনটা 9.11 × 10 টু দি পাওয়ার 9.11 × 10⁻28 কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে মানটা আসবে 10⁻31, 28 থেকে 31 হয়ে যাবে, ঠিক আছে? এটা তোরা চাইলে ক্যালকুলেটরে মানটা বসাইলে পারোস, বাট আমি তো করতে করতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? আর ইলেকট্রনের চার্জ কত হবে? ইলেকট্রনের চার্জ হবে যে -1.6 × 1.6 × 10⁻19 কুলম, 1 পয়েন্ট, এটা পয়েন্ট দিছে, ঠিক আছে? হোল স্কয়ার, ওকে। আর এখানে কোনো চ্যাট নাই। চ্যাট কেন নেই? কারণ এটা ইয়ার ক্ষেত্রে বলছে। কিসের ক্ষেত্রে বলছে? হাইড্রোজেন ক্ষেত্রে। হাইড্রোজেন ক্ষেত্রে না বললো, কণিক ভরবেগের তো সূত্রে কোনো চ্যাট থাকে না, ঠিক আছে? ভেরি গুড। তাহলে এখন আমরা মানটা বসালে কত হয়? মানটা বসালে আসবে যে এটা মান আসবে 1.056788 6788 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এককটা জুল সেকেন্ডে আসবে। কেন জুল সেকেন্ডে আসবে? কারণ একক আছে কিসের? শুধু এটার একক আছে, ঠিক আছে? এটার এককটা থেকে যাবে, প্লাঙ্কের ধ্রুবকের এককটা থেকে যাবে। তারপর হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে যে আমাদের আরো কাজ আছে। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে যে কত কক্ষে ইলেকট্রন কোণিক ভরবেগ কত, এটা হয়ে গেছে। আমি চাইলে এগুলো যদি মার্ক করে দিই, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমাদের এখন বের করতে হবে রৈখিক দ্রুতি কত। রৈখিক দ্রুতি মানে কি? ভি বের করতে বলছে। হ্যাঁ, আমরা ভি সমান কি জানি? আমরা ভি সমান জানি না যে যদি ম্যাথ করি ভি এন সমান তম কক্ষপথের ব্যাগ, তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ ভি এন সমান ই ডিভাইড বাই √4 পাই, √4 পাই, কোথায় গেল? √4 পাই এপসাইলন নট mrn, ঠিক আছে? এম আর তো নিচে হয়ে গেছে mrn, ওকে। তাহলে আমরা এখন শর্টকাটে প্রথমে লং কাটের সূত্রটা লিখে তারপর শর্টকাটের সূত্রটা লিখতে পারবো, ঠিক আছে? শর্টকাটের সূত্র এখন কি জানি? 21.78 × 10⁻5, ঠিক আছে? ইন্টু কত জানি আমরা? 1/n,
1/n। তাহলে আমাদের কি বোর কক্ষপথ বলছে না, মানে প্রথম কক্ষপথ আমরা n সমান 1 বসবে আর কি, n সমান 1 বসাই দিলে মানটা আসে। তাহলে n সমান 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে তো এটা 1 থেকে যায়, তার মানে এটা যে মান, এটা এই মানটাই ইলেকট্রনের ব্যাগ। ঠিক আছে, এক নম্বর কক্ষপথে 21.78 কত ইনটু 10⁵ ms/1। আমরা কি জানি শর্টকাটের সূত্র বসালো এককটা ms/1 এ আসে। ঠিক আছে, তারপর 4 নাম্বার কি, তার মানে এটা হয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে। 4 নাম্বার যে কৌণিক ব্যাগ কত, কৌণিক ব্যাগ কত এটা বলছে, কৌণিক ভরবেগ বলেনি। কৌণিক ব্যাগ আমরা কি জানি ওমেগা। ঠিক আছে, এটা ফিজিক্সের সূত্র, আমরা জাস্ট এখন মনে রাখতে হবে কৌণিক ব্যাগ, কৌণিক 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 ব্যাগ ওমেগা ইজ ইকুয়াল কত, ওমেগা ইজ ইকুয়াল কত, v/r। v/r, সেখানে v/rটা কি, একটা একটা ঘূর্ণায়মান বস্তু, ইলেকট্রন না, আমরা এটা সবার ক্ষেত্রে, এটা ফিজিক্সের সূত্র নেই, এটা সব ইলেকট্রন হিসাব করতে হবে না। তো এটা একটা কি ঘূর্ণায়মান বস্তু। তো ঘূর্ণায়মান বস্তু আমি যদি ধরি বস্তুটা হচ্ছে যে এখানে এই জায়গায় হচ্ছে বস্তুটা আছে। ঠিক আছে, এই জায়গায় কি আছে বস্তুটা, এই জায়গায় বস্তুটা আছে, বস্তুটা কি ঘুরতেছে, এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তো এই বৃত্তাকার কক্ষপথে কেন্দ্র থেকে ও দূরত্বটা হচ্ছে কি, আমরা কি জানি আর, তার মানে আর কি সেটা বুঝাতে পারছি। আর 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 যখন জানি, আর ভি মানে কি, আর কৌণিক ব্যাগ মানে কি, এই যে কৌণিক আকারে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, বৃত্তাকার কক্ষপথের ব্যাগটা কত। ঠিক আছে, আর ভি বলতে কি জানি, ভি বলতে আমরা জানি স্পর্শক বরাবর ব্যাগ। এই যে ও বিন্দুটা যখন, এই বস্তুটা যখন এই জায়গায় অবস্থিত, তখন ওর স্পর্শক বরাবর একটা ব্যাগ কাজ করে, স্পর্শক বরাবর একটা ব্যাগ কাজ করে। এই যে এই জায়গায়, এই জায়গায় একটা ব্যাগ কাজ করবে স্পর্শক বরাবর। তুই নিজে ফিল কর না, ইমাজিন কর একটা বস্তু এভাবে ঘুরতেছে, তো এভাবে ঘুরতে থাকলে, এভাবে ঘুরতে থাকলে এই যে এই জায়গায় যখন আসে, তখন এই জায়গায় একটা বল কাজ করবে, ব্যাগ কাজ করবে না, কিন্তু ওকে আবার এই জায়গায় নিয়ে আসতেছে কে, এই কেন্দ্রের মধ্যে, কেন্দ্র থেকে আরেকটা বল টান দিচ্ছে। ঠিক আছে, কেন্দ্রমুখী বল। ঠিক আছে, এগুলো আমি অলরেডি অনেকবার বুঝেছি এই চ্যাপ্টারে। তাহলে ভি কোনটা আর কোনটা বুঝেছি, তার মানে কৌণিক ব্যাগ ওমেগা সমান হচ্ছে v/r। তার মানে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, এই ক্ষেত্রে সূত্রটা হবে না যে ওমেগা এন, মানে এন তম কক্ষপথের ওমেগা ডিভাইড বাই ইয়া vn ডিভাইড বাই rn। ঠিক আছে, তাহলে এখন কি হবে, vn কত, vn আমরা অলরেডি মানটা পেয়ে গেছি 3 নাম্বার থেকে, এই 3 নাম্বার থেকে আমরা vn এর মান পেয়ে গেছি না, 3 নাম্বার থেকে যদি vn এর মান পেয়ে যাই, আবার 1 নাম্বার থেকে আমরা কি rn এর মানও পেয়ে গেছি, কিন্তু এই ক্ষেত্রে rn এর মানটা অবশ্যই কিসে বসাইতে হবে, SI এককে বসাইতে হবে, এই জায়গায় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোনো একটা কিছু করতেছে আমাদের সবার মান SI এককে করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, এটা আনস্ট্রমে রেখে দিয়েছিলাম, কারণ আনস্ট্রমে রেখে দিয়েছিলাম কেন, কারণ আমাদের আর প্রয়োজন হয়নি এটাকে SI এককে নেওয়ার, বলেনি। কিন্তু এই মানটা যখন অন্য কোনো সূত্র ইউজ করতেছি, তখন এই মানটার SI একক মানটাই অবশ্যই ইউজ করতে হবে না। SI একক মানটা ইউজ করলে প্রথমে আমরা vn এর মানটা বলি, vn এর মান তো SI এককই পাইছি। ঠিক আছে, 21.78 ইন্টু 10⁵ ms/1। কারণ আমরা কি জানি vn এর ক্ষেত্রে আমরা SI এককের মান বসাইলেও কি আসবে, মানে সরি, vn এর মানটা আমরা শর্টকাটে বসালে SI এককের মানটা আসবে। ঠিক আছে, কিন্তু rn এর ক্ষেত্রে আনস্ট্রমে আসছে, আনস্ট্রম থেকে আমরা কিসে নিতে হবে, অবশ্যই ইয়াতে নিতে হবে, কোথায় নিতে হবে দেখে বলতো, অবশ্যই SI এককে মিটারে নিতে হবে, ব্যাসার্ধের SI এককে মিটার। এগুলো আমি পরে সিরিয়াল করে লিখে দিব, একদম লিস্ট করে লিখে দিব। মিটারে কেমনে নিব, 1 আংস্ট্রম সমান যদি 10⁻10 মিটার হয়, তাহলে 0.53 আংস্ট্রম সমান কত হবে, 0.53 ইন্টু 10⁻10। এখন মিটারে চলে আসছে, এখন মানটা যত আসে তত, এখন মানটা আসে কত, এখন মানটা আসবে যে, যদি ক্যালকুলেটর বসাস তাহলে আসবে যে 4.109 ইন্টু 10⁻16 আর কৌণিক ব্যাগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ডকে এভাবে লেখা যায়, বা রেডিয়ান পার সেকেন্ড এভাবে লেখা যায়। ঠিক আছে, ওকে, কারণ এভাবে কেন লেখা যায় এটাও বলে দিই, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান ভাগ পার সেকেন্ড, এটা দ্বারা তো এটাই বোঝাচ্ছে যে রেডিয়ান পার সেকেন্ড, এটা দ্বারা তো এটাই বোঝাচ্ছে। তো প্রথমটা যেটা কথা, মানে এটা যে কথা, এটা ঠিক সেম কথা, বুঝতে পারছি আশা করি। তাহলে আমাদের 4 নম্বর ম্যাথও শেষ। এখন আমাদেরকে কি বলছে, এখন আমাদেরকে বলছে 5 নাম্বার, প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত হবে। ঠিক আছে, 5 নাম্বারের ক্ষেত্রে একটা নতুন সূত্র আবিষ্কার করতে হবে, 5 নাম্বারের ক্ষেত্রে আমাদের একটা নতুন সূত্র আবিষ্কার করতে হবে। প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত হবে, এটা জিজ্ঞেস করছে না। ওকে, প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, এটাকে এভাবে মনে রাখতে হবে,
যে ওমেগা এন, ওমেগা এন এর আরেকটা সূত্র, ওমেগা এন সমান কি আমরা একটু আগে জানছি যে বি বাই আর। এটা ছাড়াও আরেকটা সূত্র আছে 2 পাই এন ডিভাইডেড বাই টি, 2 পাই এন ডিভাইড বাই টি। এই সূত্রটা কোত্থেকে আসছে? এই সূত্রটা আসছে, আমি যদি আবার একটা ঘূর্ণায়মান বস্তু নিই, এই যে ধরো এটা একটা ঘূর্ণায়মান বস্তু নিলাম, এই যে বস্তুটা ধর এদিকে আছে, বস্তুটা কি ঘুরতেছে, ঠিক আছে, বস্তুটা কি কোথায় ঘুরতেছে? এদিকে ঘুরতেছে, ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ওর ব্যাসার্ধ, ওকে। আচ্ছা, একটা বস্তু, একটা বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করে বলতো? একবার ঘুরে আসলে অবশ্যই একদম কমন সেন্স থেকে বল, যেহেতু তোরা ফার্স্ট ইয়ার তাই একটু ডিটেলসে বলতেছি, ঠিক আছে। একটু হচ্ছে 90 ডিগ্রি না, এই যে ধর এখান থেকে যাত্রা শুরু করে এখানে ঘুরে আসছে, তার মানে কত হয়েছে? 180 ডিগ্রি না? একবার ঘুরে আসতে মানে কি এখান থেকে আবার একটু গেছে না, একটু মানে এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার একটুকে ফিরে আসে, তো এখান থেকে অর্ধেক শুরু করলে এটা 180 ডিগ্রি হয়, ঠিক আছে। মাঝখানে একটা কোণটান, এটা 180 ডিগ্রি না, এই 180 ডিগ্রি আরো 180 ডিগ্রি, তার মানে একবার ঘুরে আসলে 360 ডিগ্রি, 360 ডিগ্রি অতিক্রম করে। আর পাই সমান হচ্ছে যে পাই সমান হচ্ছে কি 180 ডিগ্রি, তার মানে একবার ঘুরে আসলে, একবার ঘুরে আসলে, একবার ঘুরলে দূরত্ব অতিক্রম করে কত? একবার ঘুরলে দূরত্ব অতিক্রম করে 2 পাই, তাহলে n বার ঘুরলে, n বার, n বার ঘুরলে দূরত্ব অতিক্রম করবে কত? n মানে আমরা জানি না, পাঁচবার নাকি 6বার নাকি 7বার আমি জানি না, এটা এটা আমরা বের করব, তাহলে 2 পাই n হবে। n বার একবার ঘুরলে যদি 2 পাই হয়, n বার ঘুরলে 2 পাই n দূরত্ব অতিক্রম করবে বা ঘুরবে, 2 পাই n হবে নাম্বারটা। তাহলে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত? এই প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যাকে আবার ওমেগা n দ্বারা প্রকাশ করে, তার মানে n বার ঘুরলে 2 পাই n হয়, ঠিক আছে। তাহলে প্রতি সেকেন্ডে কত হয়? তাহলে প্রতি সেকেন্ডে কত হয়? তাহলে এটাকে টি দিয়ে ভাগ করতে হবে না? ধর আমি, আচ্ছা আমি যদি আরো 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 ডিটেলসে বলি ব্যাপারটা, যদি আরো ডিটেলসে বলি যে ধরলাম টি সেকেন্ডে 2 পাই n বার ঘুরছে, মানে 2 পাই n ঘুরছে বলতে কি n বার ঘুরছে আর কি, n বার ঘুরলে 2 পাই n দূরত্ব অতিক্রম করবে, মানে এই যে একবার এই যে 2 পাই হলে একবার দূরত্ব অতিক্রম করলো, 2 পাই n মানে কি যতবার ঘুরছে ততবার দূরত্ব অতিক্রম করছে না, মানে এরকম। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে দূরত্ব, 1 সেকেন্ডে কত হবে? 1 সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত হবে বা দূরত্ব কত? এটা না, ওকে। তাহলে এই সূত্রটাই হচ্ছে কি ওমেগা এন, ওমেগা এন এর আরেকটা সূত্র, মানে কণিক বেগের আরেকটা সূত্র, ঠিক আছে, ওমেগা এন এর আরেকটা সূত্র। তার মানে আমরা এখন লিখতে পারি, তো আমাদেরকে বলছে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত, তার মানে টি সমান 1, হ্যাঁ। আর 2 পাই এর মান তো আমরা জানি, আমাদেরকে বের করতে হবে এন এর মান বের করতে হবে, ঠিক আছে। এন এর মান, ওমেগা এন এর মান আমরা এর আগের অঙ্কটাতে পাইছি না, এই যে ওমেগা এন এর অঙ্কটা, এই যে ওমেগা এন সমান কত 4.109, এই যে 4.109 ইন্টু 10⁻16, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে এখন যদি মানটা বসাই দিই, তো এখান থেকে কত হবে? 4.109 ইন্টু 10⁻16। তো এখান থেকে যদি আমরা এন এর মানটা বের করে ফেলতে পারেন, কারণ 2 পাই এর মান তুই ক্যালকুলেটর বসালে পাই যাবি 360 আর কি, 2 পাই হচ্ছে 360, যদিও 360 বসাইতে পারবি না, পায়ের মান হচ্ছে যে ক্যালকুলেটর বসালে 3.1416, এগুলো তো আশা করি যে পায়ের মান, ঠিক আছে। তো 2 পাই সমান কত এগুলো বসাবি, তো এন এর মান কত আসে? এন এর মান তখন আসবে যে যে যদি বসাই তখন এন এর মান আসে এতবার ঘুরে 6.54 ইন্টু 10⁻15 বার, ঠিক আছে। এটা হচ্ছে আনসার, এতবার ঘুরে, তার মানে আমাদের 5 বার। 5 নম্বর অঙ্কটাও শেষ, আমাদের 5 নম্বর অঙ্কটা শেষ। আমাদের এখন লাগবে 6 নম্বর, রৈখিক ভরবেগ নির্ণয় করো। তো রৈখিক ভরবেগের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, রৈখিক ভরবেগ। 6 নম্বর অঙ্ক কি বলছে? রৈখিক ভরবেগ কত, ঠিক আছে। রৈখিক ভরবেগকে আমরা কি বলতে পারি? পি দিয়ে প্রকাশ করে রৈখিক ভরবেগকে, রৈখিক ভরবেগ সমান হচ্ছে কি অবশ্যই এমভিএন হবে, এমভিএন হবে, যেখানে এম এর মান হচ্ছে কি ইলেকট্রনের ক্ষেত্রে কত জানি আমরা 9.11 ইন্টু 10⁻31, 31 বসাইতে হবে, 28 হচ্ছে 10⁻28 হচ্ছে গ্রাম, কিন্তু আমরা অঙ্ক করার সময় কি বসাবো? এসআই এককে বসাবো। আর বিএন এর মান আমরা পেয়ে গেছিলাম না, বিএন এর মান আমরা কত জানছি? 1 নম্বর কক্ষ হতে বিএন এর মান হচ্ছে যে অঙ্কটা করলাম, এই যে 21.78 ms/1। আমি এটা কপি করে বসাই দিই এখানে, কপি পেস্ট,
ঠিক আছে, এই মানটা বসাই দিলাম, তাহলে কত হয়, তাহলে হবে যে এখানে মানটা আসবে কেজিতে বসাইছি মানটা, ঠিক আছে, তাহলে কত আসে, তাহলে আসে যে 1.19198 into 10 inverse 24 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড হবে, কারণ কেন, ভরের একক কেজি আর বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড হলে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড হলে কি হবে, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, অঙ্কগুলো আজকে ট্রেলার ছিল, ঠিক আছে, ট্রেলার অঙ্ক মানে কি, আস্তে আস্তে বুঝবি, আরো ডিটেলসে যখন যাবো তখন বুঝবি, অঙ্কগুলো করতে একদম ইজি হবে, আমি আরো লিস্ট করে দিব যে কোনটার মান কত হয়, কি হয় না হয়। তো এগুলো হচ্ছে ট্রেলার অঙ্ক। তারপর আরেকটা অঙ্ক রেডি রাখছে, হাইড্রোজেন পরমাণু অনুমোদিত প্রথম বোর কক্ষপথের গতিশক্তি, স্থিতিশক্তি ও মোট শক্তি নির্ণয় করো, ঠিক আছে। এটা একদম ইজি, এপসাইলন নটের মান দিয়ে দিছে, প্লাঙ্কের ধ্রুবকের মান দিয়ে দিছে, আর ইলেকট্রনের চার্জ দিয়ে দিছে, ঠিক আছে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের প্রথমে 3 নম্বর অঙ্কটা করলে ভালো হয়। 3 নম্বর অঙ্কটা করলে কেন ভালো হয়, কারণ 3 নম্বর অঙ্ক ডাইরেক্ট সূত্র আমরা জানি, মোট শক্তি কত, এটা আমরা ডাইরেক্ট বের করতে পারবো। কেন বের করতে পারবো, আমরা যদি 3 নম্বর দিই, 3 নম্বর কি জানি, 3 নম্বর জানি যে আমরা কি জানি, en সমান কি জানি, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 n স্কয়ার h স্কয়ার, 8 n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট স্কয়ার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই সূত্রটা লেখার পরে এরপর আমরা শর্টকাট সূত্রটা লিখতে পারি চাইলে, -13/6 ডিভাইড বাই n স্কয়ার, কথা সত্য কিনা, এখন শর্টকাট সূত্রটা বসাইতে পারি। এখন n সমান হাইড্রোজেন বলছো না, হাইড্রোজেনের n কত হবে, অবশ্যই 1 হবে, কারণ একটা কক্ষপথে ইলেকট্রন বিন্যস্ত থাকে, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রনকে ধরার জন্য একটা কক্ষপথে আনা, তাহলে কি হবে, এর সরাসরি উত্তর চলে আসে -13/6 ইলেকট্রন ভোল্ট, এটাই, ঠিক আছে। আর এই মানটা আমরা মুখস্থ মান, -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে হাইড্রোজেন প্রথম শক্তি স্তরের শক্তি বা ভূমি স্তরের শক্তি, এই মানটা মুখস্থ, এটা এমসিকিউতে আসলে যেন দাগাইতে পারছ, গত ক্লাসে দেখাইছিলাম আমি, ঠিক আছে। এখন আমি 1 নম্বর অঙ্কটা করতে পারি। 1 নম্বর অঙ্কটা কি বলছে, গতিশক্তি কত, মানে 1 নম্বর কক্ষপথে হাইড্রোজেনের গতিশক্তি কত, ইকেন বের করতে বলছে, তাই তো। তাহলে ইকেন কত হবে, আমরা জেনারেল সূত্র কি জানি, হাফ এমভি স্কয়ার, তাই না, হাফ এমভি স্কয়ার, গতিশক্তির সূত্র কি হাফ এমভি স্কয়ার না। এখান থেকে আমরা ভিএন এর মানটা বসাইতে পারি না, ভিএন এর সূত্র কি জানি, ভিএন এর সূত্র আমরা জানি যে হাফ ইন্টু এম ইন্টু ভিএন এর সূত্র, যদি শর্টকাট সূত্রটা কি জানি, শর্টকাট সূত্রটা আমরা জানি না, যে এখন ডাইরেক্ট শর্টকাট সূত্র দিয়ে করে বলতেছি 21.7 এ, তুই আগে লং কাট সূত্রটা লিখবি কিন্তু, ঠিক আছে, তারপর হচ্ছে এবার করে, আমি তো এখন ডাইরেক্ট শর্টকাট দিয়ে করে বলতেছি, এটা বি সূত্র না, তাহলে উপরে স্কয়ার আছে, স্কয়ারটা বসে গেল, তাহলে এখন মানটা বসাই দে, মান বসাই দিলে যাবে, এন এর মান অবশ্যই 1 হবে, একটু আগে বললাম, হ্যাঁ। তাহলে কত হয় মানটা, মানটা হবে যে এখানে মান আসে যে 2.158 ইন্টু 10 ইনভার্স 18 জুল, ঠিক আছে, 18 জুল। আচ্ছা, এখন আমরা এই জুলটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসবো, ইলেকট্রন ভোল্টে কেন নিয়ে আসবো, আমি তোকে বলতেছি ইলেকট্রন ভোল্টে কেন নিয়ে আসবো, ঠিক আছে। আমরা একটু জুলটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসি, কিন্তু জুল কিন্তু এসআই একক কিন্তু জুলই, ঠিক আছে। তো জুলে অঙ্কটা স্টপ করতে পারতাম, কিন্তু ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতেছে আমাদের নিজেদের সুবিধার জন্য। আমরা কি জানি, আমরা জানি যে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট, তাই তো। সুতরাং 1 জুল সমান কত হবে, 1 জুল সমান 1 ডিভাইড বাই 1.6 ইন্টু 10 ইনভার্স 19, সুতরাং 2 পয়েন্ট, এই যে এই মানটাকে আমরা ইয়াতে নিয়ে আসতেছি 2.5 ইন্টু 10 ইনভার্স 18 জুল সমান কত হবে, এটাও গুণ আকারে চলে যাবে যেহেতু উপরে উঠে যাবে, 2.158 ইন্টু 10 ইনভার্স 18 ডিভাইড বাই 1.6 ইন্টু 10 ইনভার্স 90, তাহলে মান কত আসে, তাহলে ইলেকট্রন ভোল্টের মান আসে যখন 13.48, ঠিক আছে, 13.489 এর ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাহলে এটাকে ইলেকট্রন ভোল্টে নিলে কত আসে, 13.489 ইলেকট্রন ভোল্ট। এটা কেন বলছি জানো, এর পরের অঙ্কটা ইজিলি করার জন্য, এর পরের অঙ্কটা কি বলছে, স্থিতিশক্তি কত এটা বের করার জন্য। তো স্থিতিশক্তি 2 নম্বর স্থিতিশক্তি বের করতে বলছে না, আমরা কি জানি ই টোটাল সমান হচ্ছে যে ই কে মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি ই পটেনশিয়াল, এখান থেকে আমরা বের করতে পারি, সুতরাং ই পটেনশিয়াল সমান ই টোটাল, আমি যদি একটু এই পাশে নিয়ে যাই, ই টোটাল মাইনাস ই কে। তো যেহেতু ই টোটালের মানটা আমরা ইলেকট্রন ভোল্টে বের করছি, তাই ই কে মানটা ইলেকট্রন ভোল্টে নিয়ে গেছে যাতে ধুম করে বিয়োগ করে ফেলতে পারে, কিন্তু কারণ তুই তো ইলেকট্রন ভোল্ট থেকে জুলের একক বিয়োগ করতে পারবি না,
ইলেকট্রন ভোল্টের একক থেকে ইলেকট্রন ভোল্টের এককে বিয়োগ করতে হবে, সেই জন্য আমরা দুইটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসি আর কি। তাহলে এখন আমাদের কি হবে, -13.6 মাইনাস কত, -13.48, ঠিক আছে। তাহলে আনসার কত আসে, তাহলে আনসার আসে যে -27.0899 ইলেকট্রন ভোল্ট। তাহলে বিভবের মানে স্থিতিশক্তির মানটা ইলেকট্রন ভোল্টেই আসবে, হ্যাঁ, কারণ ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্ট বিয়োগ করছি, ইলেকট্রন ভোল্টের মানটা আসবে, তাহলে এটাই আনসার, ঠিক আছে। আশা করি এই অঙ্কটা বুঝে দেওয়া আছে। এখন হচ্ছে আমি কয়েকটা এমসিকিউ রাখছি, এমসিকিউ গুলো পড়ে ফেলি। আচ্ছা, তোদের জন্য আমি কয়েকটা এমসিকিউ রাখছি আমি, তাহলে এমসিকিউ গুলো সলভ করে দিই তাড়াতাড়ি। হয়ে গেল কলম কই, আচ্ছা, কে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেছিলেন? মার্সডেন, টাইকো ব্রাহা, তারপর হচ্ছে কেপলার, জগদীশ চন্দ্র বসু। অবশ্যই মার্সডেন হবে, ঠিক আছে। মার্সডেন হচ্ছে কি সহযোগী ছিল, রাদারফোর্ডের সহযোগী ছিল, মার্সডেন আর গাইয়ার ছিল, মনে আছে? তো ওরা হচ্ছে রাদারফোর্ডের নির্দেশে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছিল, এগুলো পড়াইছে। কিন্তু আলফা কণা কোনটা? আচ্ছা, এখানে এখানে মিসিং গেছে, প্রিন্টিং মিস্টেক। এগুলো কি হতে হবে, এগুলো সবগুলো শেষে 2+ হবে, সবগুলো শেষে 2+ হবে। মিসিং মিসিং গেছে, প্রিন্টিং মিস্টেক, এগুলো সবগুলো শেষে 2+। তাহলে হিলিয়ামের কত, পারমাণবিক সংখ্যা কত? ঠিক আছে, 2+, সবগুলোর ক্ষেত্রে যেহেতু হিলিয়াম 2+, কারণ দুইটা ইলেকট্রনে দিয়ে দিলে এটা এটা হচ্ছে আলফা কণা। কিন্তু তার মানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2, আর ভর সংখ্যা কত হবে, 4। কারণ পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগফল হচ্ছে ভর সংখ্যা। এগুলো তো ক্লাস 10 এ পড়ে আসার কথা, ভর সংখ্যা। তো নিউট্রন সংখ্যা 2, পারমাণবিক সংখ্যা 2, তাহলে ভর সংখ্যা 4। তার মানে এটা হবে, ইলেকট্রন একটাও থাকবে না, কারণ হিলিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দেয়। আর হিলিয়াম যখন 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তখন হচ্ছে আলফা কণা হিসেবে পরিণত হয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? নিউক্লিয়াসের ব্যাসার্ধ হবে যে অবশ্যই এটা 10^15 মিটার, 10^15 মিটার। আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে আমি পড়াইছিলাম যে পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর পরমাণুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল কত হয়, পরমাণুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল 10^10 মিটার হয়, ঠিক আছে। 10^10 মিটার হয়। আর পরমাণুর কি, পরমাণুর ব্যাসার্ধ আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে একটু ভুলেছি, আমি প্রশ্নটা করিনি, পরমাণুর ব্যাসার্ধ জিজ্ঞেস করছে। তার পরমাণুর ব্যাসার্ধ কত হবে, পরমাণুর ব্যাসার্ধ 10^10 মিটার, ঠিক আছে। আর যদি নিউক্লিয়াসের ব্যাসার্ধ জিজ্ঞেস করে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে কত, নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে যে হয় 10^14 বা 10^15 মিটার, ঠিক আছে। 10^14 বা 10^15 মিটার, বুঝতে পারছি আশা করি। অপশনে 10^14 থাকলে 10^14 দেখাবে, 15 দেখালে 15 দেখাবে ইনভার্স, ঠিক আছে। আর কত সালে বিজ্ঞানী বোর পরমাণু মডেল প্রস্তাব করেন? অবশ্য 1913 সালে, এগুলো তো বোঝার কিছু নেই। বোরের শিক্ষার্থী অনুযায়ী অনুমোদিত ইলেকট্রন কণিক ভরবেগ কত হলো? L সমান NS/2 পাই, ঠিক আছে। প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত? প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, এটা মুখস্থ, ঠিক আছে। 0.53 অ্যাংস্ট্রম। মুখস্থ কেন করতে হবে? আমরা ব্যাসার্ধের সূত্র কি জানি? আমরা ব্যাসার্ধের সূত্র জানি না যে Rn is equal 0.53 ইন্টু n স্কোয়ার। তো প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ বলছে, তো 0.53 ইন্টু 1 স্কোয়ার হবে। তো 1 স্কোয়ার মানে কি 0.53। তো আর শর্টকাট সূত্রটা বসলে আমরা কি জানি, আনসারটা আর্মস্ট্রমে আসবে, তার মানে 0.53 আর্মস্ট্রম। এটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ 0.53 আর্মস্ট্রম, এই যে আসছে। কিভাবে সেটা দেখাই দিলাম। হাইড্রোজেনের পরমাণু ব্যাসার্ধ কত? হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ কত? হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ হচ্ছে যে এটাই, ঠিক আছে। কারণ হাইড্রোজেন পরমাণু কক্ষপথ সংখ্যা 1, তো প্রথম কক্ষপথে যে ব্যাসার্ধ হবে এটাই তো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধটি এখানে মিটারে দেওয়া আছে বা সেন্টিমিটার দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা পাইছি কি আর্মস্ট্রমে, তো আমরা কি জানি, আর্মস্ট্রমের সাথে যদি 10^10 গুণ করে দিই, 10^10 গুণ করে দিই, তাহলে মিটার এককে চলে আসে। তার মানে 10^10 গুণ হয়েছে কোনটাতে, এই যে ঘন নাম্বার হচ্ছে 0.53 ইন্টু 10^10 মিটার, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে বোর কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? বোর কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, বোর কক্ষপথ কি বলছে, Rn is equal 0.53 ইন্টু n স্কোয়ার, তাই তো, ইন্টু n স্কোয়ার, তাই না? ওকে, 0.53 এই সংখ্যাটাকে আমরা Rn বলতে পারি, R1 বলতে পারি না? Rn is equal, এটা R1 না, কারণ R1 এর ব্যাসার্ধ এটা না 0.53 ইন্টু n স্কোয়ার,
তার মানে এখানে R4 সমান কত হবে, কারণ এগুলো সবগুলো তো R4 দিয়ে রাখছে, R4, হ্যাঁ এই যে R4 R3, তো যাই হোক R4 সমান কত হবে, R4 সমান হবে R1 ইন্টু 4 স্কোয়ার, মানে R1 ইন্টু 16, আর এটা R4। এরকম কোনো সমীকরণ আছে কিনা দেখতো, এই যে R4 সমান 16R1, এই যে আসছে কিনা R4 সমান 16R1, এই যে তাহলে এটাই ঠিক আছে। তারপর বলছে কি হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের শক্তি কত, দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের শক্তি কত এটা বের করতে বলছে। তো এটা কেমনে বের করব, এটা আমরা শর্টকাট সূত্র বসাই দিয়ে পারি না, চাইলে বের করে ফেলতে। শর্টকাট সূত্র দিয়ে বসাইলে কি হবে, মাইনাস 13.6 ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার হবে আর কি, ইলেকট্রন ভোল্ট। এই সূত্র বসাই দিলে আমরা এন স্কোয়ার সমান এন এর মান কত বসাবো, এন এর মান হচ্ছে ইয়া বলছে দ্বিতীয় কক্ষ বলছে, তাহলে -13.6 ডিভাইড বাই 2 স্কোয়ার মানে 4, মানে 4। তো এটা হলে মানটা কোথায় আসবে, ইলেকট্রন ভোল্টে আসবে, একটা ইলেকট্রন ভোল্টে আসবে। তবে ইলেকট্রন ভোল্ট থেকে আমরা কোথায় নিয়ে যাব, জুলে নিয়ে যাব, কারণ কেন আমাদের সব অপশন জুলে আছে, ঠিক আছে। তাহলে আনসার আসবে কত, আনসার আসবে যে এটা এক নাম্বারটা হবে আনসার। এক নাম্বারটা কেমন আনসার হবে, এটা তোরা নিজেরা বের করে ফেলবিস, ঠিক আছে, এটা তোরা নিজেরা বের করবি, কারণ এতক্ষণ করে আসছি আমি। তাহলে আজকে ক্লাস এতটুকুই, নেক্সট লেকচারে দেখা হবে।